অসৎবিম্ব হ্যাঁ গঠিত হয় নাকি? হ্যাঁ, মানে এখানে এইগুলো দেখো সবগুলোতে সৎবিম্ব হচ্ছে, সৎবিম্ব হচ্ছে, সৎবিম্ব সৎবিম্ব সৎবিম্ব। ফোকাসে থাকলেও সৎবিম্ব, যখন ফোকাস থেকে ভেতরে নিয়ে আসছো তখন অসৎবিম্ব। তাহলে একটা জিনিস তো ক্লিয়ার হয়ে গেছে যে ফোকাস থেকে ভেতরে তো অসৎবিম্ব। তাহলে এখানেই আর আর এখানেই শুধু কি হচ্ছে, ম্যাগনিফিকেশন হচ্ছে কিন্তু। আর বাকিগুলো জায়গা দেখো ম্যাগনিফিকেশন হয়েছে কি, এখানে 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 তো সেমই পেয়েছো, এগুলোতেও ম্যাগনিফিকেশন কিন্তু পাইনি। তো এই জন্য আমরা ম্যাগনিফিকেশনটা এইভাবে ডিফাইন করছি, ম্যাগনিফিকেশন যেটা মাইনাস ভি বাই ইউ। মাইনাস ভি বাই ইউ কেন, কারণ এখানে সাইনটা বসিয়ে দিয়েছে, তাহলে মানে সাইন কনভেনশনটা নিয়েছে আর কি। এইদিকে তাহলে তোমার হচ্ছে কি পজিটিভ, কারণ যেদিকে লাইটটা যাচ্ছে সেই দিকে আমরা পজিটিভ কনসিডার করি, আর তার উল্টো দিকে মেজার করলে নেগেটিভ কনসিডার করি। তো মাইনাস ভি বাই ইউ, কারণ ভি আর ইউ এর ডাইরেকশনটা অন্য উল্টো দিকে বলে মাইনাস করেছে। আর এখানে H2/H1 দিয়ে করে যদি করো, মানে এইচ ইমেজ বাই এইচ অবজেক্ট যদি করো, তাহলে এটা দুটোই সাইনটা যেহেতু সেমই, কারণ দুটোই একই দিকে হয়েছে, তাহলে দুটো পজিটিভই। তাহলে এই জন্য এখানে নেগেটিভটা মানে সাইনটা নিই নি আর কি, নেগেটিভ সাইনটা। এবার এটা বলে দিয়েছে কি যে ইমেজটা দ্বিগুণ এস এর তুলনায়। তাহলে টু এইচ অবজেক্ট বাই এইচ অবজেক্ট, এটা এটা টু হলো। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি ভি ইজ ইকুয়াল টু মাইনাস টু ইউ পাচ্ছি, টু ইউ পাচ্ছি। এবার ইউটা যদি আমরা নেগেটিভ বসাই তাহলে ভিটা পজিটিভ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, তাই না? ইউটা যদি নেগেটিভ বসাই তো ভিটা পজিটিভ হয়ে যাবে। তো এবার মেন টার্গেট হচ্ছে ইউটা বের করাটা। তো ইউটা বের করব কিভাবে? ইউটা যদি বের করতে হয় তাহলে আমরা এটা ইউজ করি, ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইজ ইকুয়াল টু ওয়ান বাই এফ। তো এখানে আমি ভি এর জায়গায় এটা বসিয়ে দিচ্ছি, ওয়ান বাই এফ। তো এটা তো কত হলো, এইটা হয়ে যাচ্ছে মাইনাস হাফ আর এখানে প্লাস ওয়ান, তাহলে প্লাস হাফ ইউ ইজ ইকুয়াল টু ছেড়ে এফটা তো ওয়ান নেগেটিভ বাই এফ। হবে। হ্যাঁ, এফটা নেগেটিভ হবে তাই না, এফটা নেগেটিভ বসাতে হবে। আমি মানটা এফ এর মানটা নেগেটিভ বসিয়ে দেবো না হলে। তাহলে টু ইউ ইজ ইকুয়াল টু, এফটা 15 বলেছে, টু ইউ ইজ ইকুয়াল টু 15 হবে। এবার এটা আমি মাইনাস বসিয়ে দিচ্ছি কারণ এফটা নেগেটিভ হবে। তাহলে ইউটা হয়ে গেল তোমার মাইনাস 7.5, তাই না? এই যে 7.5টা আসছে না, তো আমার মনে হয় যে এই কোশ্চেনটাতে এটাই চেয়েছে নাকি। যদি ওইটাই চায়, এটা প্রতিবিম্ব না হয়ে যদি এখানে বস্তু লিখে দিত, বস্তুর দূরত্ব কত, তো তখন তো 7.5 চলে আসতো, সাইনটা তো ডাইরেকশনটা বোঝাচ্ছে, ভ্যালুটা তো 7.5, তখন এইটা অ্যান্সার হয়ে যেত। এবার এখানে যদি ইউটা -7.5, আর লজিক্যালি ঠিকও আছে কারণ এইদিকে আমরা নেগেটিভ কনসিডার করছি, তাহলে ইউটা -7.5 আসছে, ঠিকই আছে। আর যদি প্রতিবিম্বটা বের করতে হয় ভি এর দূরত্বটা, তাহলে -2 টাইমস ওটা, -2 টাইমস -7.5, তাহলে 15 হচ্ছে, কিন্তু 15 অ্যান্সার দেওয়া নেই, 15 অ্যান্সারই দেওয়া নেই। আমি তাহলে একটা কথা বলছি যখন এমটা মাইনাস ধরে করব তখন ওই ফর্মুলাতে ইউটা মাইনাস বসাবো না, তাই তো? হ্যাঁ, এমটা মাইনাস ধরলে এখানে আর বসাবো না, ওটা বের হবে, মানে ওটা মাইনাস বের হবে। আচ্ছা। হুম, মানে ইউ যদি মাইনাস বসিয়ে দিই তাহলে তো প্লাস বের হবে, তখন আবার মানে গন্ডগোল হয়ে যাচ্ছে। আচ্ছা স্যার, এখানে প্র্যাকটিক্যালি যদি আমরা বুঝতে পারি, যেখানে বলছে যে প্রতিবিম্বের দ্বিগুণ বস্তু বস্তুর দৈর্ঘ্যের দ্বিগুণ হবে, তার মানে এখানে প্রতিবিম্বর যে দৈর্ঘ্য দূরত্বটা হবে ফোকাস না, তো এটা প্রতিবিম্বের দৈর্ঘ্যটা বলেছে, উচ্চতাটার কথা থেকে বলা হয়। অনেক ফোকাস থেকে অনেক বাইরে যাবে, মানে অনেক দূরে যাবে। হ্যাঁ ঠিক আছে, দূরে দূ- দূরে তো গেছে না, প্রতিবিম্বের দৈর্ঘ্য। 15 ইসে আছে, হ্যাঁ। দূরে তো গেছে তো। এটা এটা ধরো 7, মানে 7.5, এটা তো এখান থেকে এইদিকে এটা 15-এ আছে। এটা তো ছবিটা একটা দেখিয়েছে খালি, এখানে হয়েছে অ্যাকচুয়ালি, এখানে এইভাবে বুঝতে পেরেছো? তাহলে দুই গুণ হয়েছে না, এই যে দুই গুণ হয়েছে।
ঠিক আছে, এই ওই কোশ্চেনটা লজিকটা লাগালে তো অ্যান্সারটা হয়ে যাচ্ছে এবার। হ্যাঁ হয়ে যাচ্ছে, কিন্তু অ্যান্সার অপশানে দেওয়া নেই না, হুম 15 দেওয়া নেই তো। এবার এটাই হচ্ছে সমস্যা আমাদের। তো যাই হোক, এই কোশ্চেনটা তাহলে ডাউট মানে কোশ্চেন মার্ক দিয়ে রাখছি আমি। আপাতত বেসিক কনসেপ্টটা ঠিকঠাক রাখো তাহলেই হবে, সাইন কনভেনশনটা। ঠিক আছে, আর এখানে যেটা এখান থেকে যেটা আমরা এক্সট্রাক্ট করলাম ওটা একটু রাখো মাথায়। এটাই যে কোশ্চেন দিবে পরীক্ষায় সেটা তো নেই। আচ্ছা, আরেকটা ও বলছিল যে 2 নম্বর কোশ্চেনটা না, এই 2 নম্বর কোশ্চেনটা এইটা দেখো। এখানে এখানে আমি একটু বলে দিচ্ছি, যদিও এটা করে দিয়েছি। দেখো, একটা ভেক্টর এটা আছে আর একটা হচ্ছে এটা, এটা হচ্ছে আপতন ভেক্টরটা আর এটা হচ্ছে প্রতিফলন, প্রতিফলিত। তাহলে দেখো আমি এই দিক থেকে ধরেছি, এই জিনিসটা এখান থেকে গিয়ে পড়েছে এইভাবে, রাইট? তো এইখানে পড়েছে, তারপরে এটা প্রতিফলিত হয়েছে। তাহলে প্রতিফলনের ডাইরেকশনটা এই দিকে, অন্য কালার দিয়ে ইউজ করছি। প্রতিফলনের ডাইরেকশনটা হচ্ছে এই দিকে, কিন্তু আপতনের ডাইরেকশনটা কোন দিকে? এই দিকে না, এই দিকে মানে এই দিকে। তাহলে আমি যখন এ ডট বি করি, এ ডট বি করি, তাহলে যে কস থিটাটা দেয় মানে এ বি কস থিটা দেয় না, তাই এই থিটাটা কোন থিটাটা? এ ভেক্টরটা আর বি ভেক্টরের মধ্যে যে কোণটা। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে কোণ মানে কি? মানে হচ্ছে আমরা এইভাবে বের করি না, ধরো এটা এ, এইটা বি, তাহলে এই অ্যাঙ্গেলটা বলি থিটা। মানে ডাইরেকশনটা এই দিকে, ডাইরেকশনটা দেখো, এটাকে থিটা বলি। ঠিক আছে, তো এইখানে দেখো ডাইরেকশনটা এই পয়েন্টটা থেকে এই দিকে যাচ্ছে আর এই পয়েন্টটা থেকে এটা এই দিকে যাচ্ছে। তাহলে এখানে থিটা কোনটা হবে? এইটা হবে না? তো ওটাকে আমি ডেল্টা ধরেছি। এবার তাহলে এ ডট বি যখন আমি করছি, তাহলে এ ডট বি ইজ ইকুয়াল টু, এই জন্য এ বি কস ডেল্টা দিয়েছি। ঠিক আছে, আর এর যদি মানটা বের করো তাহলে 1/4 হচ্ছে মডিউলাসটা, মানে এটার স্কোয়ার, এ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করে, আর এটা -3/4। না, এটা ডট প্রোডাক্ট করলে এটা আসছে, আর এটা 1 আসছে এটাই দুটো। আমার অসুবিধা হয় স্যার, কখন মডুলাস বের করব কখন শোনো ভ্যালুটা বের করবো না, এটা খুব অসুবিধা হয়। শোনো, এখানে এইদিকে যে এ বি লিখেছি এগুলো মানগুলো লিখেছি, আর মানগুলো মানে মডিউলাস, মানগুলো মানে মডুলাস, আচ্ছা। হুম। আর এইদিকে যেগুলো ভেক্টর দেওয়া আছে সেগুলো হচ্ছে তোমার ভেক্টর ডট প্রোডাক্ট করেছি, মানে এই ভেক্টরটা, এই ভেক্টরটা আর এই ভেক্টরটা ডট প্রোডাক্ট করেছি, এইদিকে ডট প্রোডাক্ট করে বসিয়েছি। আর এইটার মডিউলাসটা, মডিউলাসটা 1 1 করে আসছে, তো 1 1 করে আসছে, তো এই জন্য 1 1 বসিয়ে দিয়েছি। আচ্ছা, ডট প্রোডাক্টটা স্যার আই এর সাথে আই এর ভ্যালু গুলো গুণ হয়, জে এর সাথে জে এর, হ্যাঁ, গুণ ওয়াই না, এর সাথে ওয়াই, ডট তাই হয়, না? ডট। এই তো, হ্যাঁ। হ্যাঁ, মানে আই ডট আই এক মানে বাই দুই, 1, এক বাই এইভাবে। তিনটা। হুম, এইভাবে করে। ঠিক আছে। তো স্যার প্রতিফলনের পরে যে অংশটা দেখাচ্ছেন দর্পণ থেকে, ওর সামনে কোনটা নিলে ওটা কি আলফা হচ্ছে না? ওখানটায় কি কোনটা হচ্ছে না থিটাটা? এইটা এইটা না, এখানে তার এইটা, সামনেরটা, এইটা সামনের ডেল্টা। অ্যাঙ্গেলটা। না না, আমি ওটাই বলছি তো, ওটাই ওইটা বোঝা। নয় স্যার, তার এইটা না, ওই যে হ্যাঁ হ্যাঁ, না ওইটা স্যার, ওই অ্যাঙ্গেলটাও তো ভেক্টর দুটোর মধ্যকারই হচ্ছে। না হচ্ছে না, ওটাই তো আমি বোঝাতে যাচ্ছি যে যখন আমরা অ্যাঙ্গেল বডি ভেক্টরের ক্ষেত্রে, তো ডাইরেকশনটা দেখো, এ ডট বি এই এই পয়েন্টটা থেকে এই দিকে ডাইরেকশনটা, আর এইখানে এই দিকে ডাইরেকশনটা। সাপোজ আমি যদি বলি যে এইটা বলি, যদি বলি, তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে? এ আর বি, এটা পুরোটা ধরো এ আর এটা পুরোটা বি, তাহলে তুমি কোন অ্যাঙ্গেলটা বলবে? এটা বলবে না থিটা, না এটা বলবে? হুম হুম। এটা বলবে তো দুটো থিটা। অ্যাঙ্গেল স্যার এক জায়গায় এসে মিস। হুম হ্যাঁ, তো হুম। এখানে ওই জিনিসটা, এখানে ডাইরেকশনটা এদিকে যাচ্ছে, তো এটাকে সোজা বাড়িয়ে দাও। বাড়িয়ে দিলে ওই ডাইরেকশনটা আর এই ডাইরেকশনটার মধ্যে যে অ্যাঙ্গেলটা ওটা হচ্ছে এখানে থিটা, মানে ডেল্টা যেটাকে ধরেছি। তো তারপরে ডেল্টাটা হ্যাঁ তো স্যার, ওটা কস এখানে, থিটাটা। হ্যাঁ হ্যাঁ, এবার ডেল্টাটা আমি ধরেছি, তো ডেল্টাটা হচ্ছে তোমার 120 বের হলো। এবার তাহলে হ্যাঁ, আমাকে বুঝতে তো এই পেরেছি। এটা দরকার এখন, তো পুরোটা 180 থেকে বাদ দিয়ে দিলাম, তো 60 হলো, তাহলে আইটা তার অর্ধেক হবে 30, এইভাবে করে। ঠিক আছে, এবার এই জিনিসটা আমার তখন মাথায় আসেনি, আমি তাড়াতাড়ি করে করে দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো এটা আমি তারপর রেকটিফাই করলাম।
আচ্ছা, ওটা আবার অপশনে দেওয়া আছে যাতে ভুলটা হ্যাঁ, করে সবাই। ওটাই ওটাই তো, ও চালাক না, ও জানে যে এগুলো ভুল করবে, তো এই জন্য দিয়ে দিয়েছে। এখন ঠিক আছে এই কোশ্চেনটা? হ্যাঁ, তো আমি ওটাই আচ্ছা, বলছি যে এই ঠিক এই আছে। এই রকম কোশ্চেনটা একটু দেখবে, মানে যদি ভেক্টর দিয়ে থাকে তাহলে তুমি ডাইরেকশনটা দেখবে, আর এই ডাইরেকশনের মধ্যে যেটা ডট প্রোডাক্ট করলে সেই অ্যাঙ্গেলটাকে নিতে হয়, ঠিক আছে? তো ওটা একটু দেখবে। আচ্ছা, তারপরে এটা শুরু করি। আচ্ছা, 1 মিনিট দাঁড়াও তো, আমাকে একজন। আচ্ছা, এবার এই সেট থ্রিটা আমরা শুরু করছি, হ্যাঁ। তো এখানে 1 নম্বর কোশ্চেনটা কি বলছে, নিচের কোন তথ্যটি সঠিক নয়? ঠিক আছে, তো দেখব। বলছে কোনো বস্তু কণার বেগ ও ত্বরণের অভিমুখ বিপরীত হতে পারে, মানে বেগ যেদিকে তার উল্টো দিকে ত্বরণ, এটা হতে পারে। তো হতে পারে হ্যাঁ, কি এটা পারে? হবে। পারে তো, তাহলে পারে স্যার, এটা হতে এটা ঠিক পারে আছে, হতে। এটা ঠিক আছে তাহলে। আচ্ছা, কোনো বস্তুর ত্বরণ স্থির থাকলেও, মানে ত্বরণটা ফিক্সড আছে বলছে, ওর গতিবেগের অভিমুখ পরিবর্তিত হতে পারে। পারে এটাও। এটাও পারে, এটাও পারে। আচ্ছা, এক্সাম্পল বলো কি কোথায়? সার্কুলার মোশনে, মানে বৃত্ত গতিতে, তাই না? তরল ঠিক, হ্যাঁ এখানে হ্যাঁ, বৃত্তগতি। হ্যাঁ, সেন্ট্রিপেটাল আজকেই তো অ্যাসেলারেশনটা হলো স্যার, যেটা বোঝাচ্ছিলেন। কখন বোঝাচ্ছিলাম? এসে ডিএ বাই ডিটিটা বোঝাচ্ছিলেন না? ও হ্যাঁ হ্যাঁ, এক্স আর এটা, কিন্তু ওটা এক্স আর ইসের ছিল, এক্স আর ভেলোসিটিটার সাথে ছিল। কিন্তু যাই হোক, এখানেও একটা সেন্ট্রিপেটাল অ্যাসেলারেশন কাজ করে না, আর ভেলোসিটিটা এইদিকে চেঞ্জ হয়, অ্যাসেলারেশনটা তো কেন্দ্রের দিকেই সবসময় কাজ করে। মানে এটা হতে পারে আর কি, আর এখানেও এটা হতে পারে, যখন তুমি কোনো একটা বস্তু কণা বেগ ত্বরণের অভিমুখ বিপরীত হতে পারে। হ্যাঁ ঠিক আছে, কোনো বস্তুকে উপরে ছেড়ে দিলে তাহলে বেগটা উপরে, ত্বরণ তো গ্র্যাভিটিটা নিচের দিকে কাজ করছে। হ্যাঁ, আমাদের অভিকর্ষ ত্বরণের কনসেপ্টে তো উপরে ছোড়া, নিচের দিক দেওয়া, উল্টা দিকে নিয়ে একবার সোজা হ্যাঁ, দিকে নিয়ে না। ওটা হচ্ছে। তারপরে কোনো বস্তুর বেগ শূন্য হলে ওর ত্বরণ সর্বদা শূন্য হবে, এটা কি সবসময় হবে না কখনো নাও হতে পারে? বেগ এটা শূন্য কখনো বলছে, নাও হতে পারে স্যার। যেমন ধরো আমি একটা বলকে উপরে বেগ শূন্য ছুড়লাম, একটা বস্তু স্থির। আমি যদি একটা বলকে উপরে ছুড়ি, তাহলে তো ওর ত্বরণটা সবসময় নিচের দিকে কাজ করছে, গ্র্যাভিটিটা। কিন্তু এ যখন পিক পয়েন্টে পৌঁছাবে, তো তখন তো ওর ভেলোসিটি জিরো, কিন্তু তখন ও জিটা তো কাজ করেই। এর মানে বেগ শূন্য হলেও ত্বরণটা থাকতে পারে, তো এখানে বলছে শূন্য হবে, তাহলে এটা তো ভুল বলছে, মানে সবসময় না, সবসময় না, তাই এটা ভুল। মানে সর্বদা লিখে, তার মধ্যে এবার সর্বদা লিখে দিচ্ছে, মানে সবসময় তো সর্বদা উপরে। বলেছে, এই জন্য আমরা ভুল বলছি। তারপরে বলছে সুষম তাছাড়া স্যার দ্রুতি। আমরা যে মাটির, বলো। আরেকটা উদাহরণ দিচ্ছি স্যার, আমরা যে মাটির উপরে দাঁড়িয়ে আছি না, হ্যাঁ, আমাদের আমাদের উপরে তো সবসময় এসে জি এর ভ্যালুটা কাজ করছে। মাটি নিচ করছে। থেকে সরিয়ে দিয়ে নিচে নেমে যাবো। হ্যাঁ, আমরা তো নামবে, স্থির তারপরে। আছি, তবু তো জি কাজ, তবু তো মানে আমরা তো স্থির আছি, তবু তো জি কাজ করছে আমাদের উপর। হ্যাঁ, করছে তো, জিটা কাজ করছে। ঠিক আছে। ঠিক আছে স্যার, হুম। সুষম দ্রুতিতে গতিশীল কোনো বস্তু, বলতে দ্রুতিটা ফিক্সড, সুষম আছে, ওর বেগ সুষম নাও হতে পারে। হ্যাঁ, তো নাও হতে পারে না, যেমন ইউনিফর্ম সার্কুলার মোশনে একটা সুষম দ্রুতিতে যদি ঘুরে, এর গতিবেগটা তো সবসময় ডাইরেকশনটা চেঞ্জ হতেই আছে, তাহলে এটা ঠিকই আছে। তাহলে কোনটি সঠিক নয়? তাহলে আনসার সি হবে, সঠিক নয়, বাকিগুলো সব ঠিকই আছে। তারপরে টা দেখো, এ একটা ভেক্টর দেওয়া আছে, আর বলছে -1 আর 1 বিন্দুতে ওর ডাইভারজেন্সটা বের করতে হবে। তাহলে ডাইভারজেন্সটা বের করা তো ইজি আছে, কত হবে? আমি আগে, কনসেপ্টই জানা নাই ডাইভারজেন্সের। আচ্ছা শোনো, ডাইভারজেন্স অফ এটা আগে বের করছি। ডাইভারজেন্স এটা হচ্ছে ডেল্টা অপারেটর বলি আমরা, ঠিক আছে? ডেল্টা
এটা ডট প্রোডাক্ট আর কি। এই ডেল্টা অপারেটরটা মানে হচ্ছে এরকম, আই ক্যাপ ডেল ডেল সে এক্স। একটু বলে দিন ভালো করে। হ্যাঁ বলছি, আই ক্যাপ ডেল ডেল এক্স, ঠিক আছে, ডেল্টাটাকে লিখছি আগে, প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড, ঠিক আছে। এটা ডেল্টাটা মানে খালি ডট এটা, তাহলে এটা মানে এই পুরোটা লিখছি। তাহলে এটা কি আছে, এক্স স্কোয়ার জেড আই ক্যাপ মাইনাস টু ওয়াই কিউব জেড স্কোয়ার জে ক্যাপ প্লাস এক্স ওয়াই স্কোয়ার জেড কে ক্যাপ। এবার এই দুটো ডট প্রোডাক্ট করলে শুধু আই ক্যাপের সাথে আই ক্যাপের যে ডটটা ওটা এক্সিস্ট করবে, বাকি সবগুলো জিরো হয়ে যাবে, তাই তো। তো এর মানে এটা যদি ডট করি তাহলে আই ডট আইটা 1 হবে, বাকিগুলো জিরো। এর মানে ডেল ডেল এক্স এই জিনিসটা পাবো, এক্স স্কোয়ার জেড প্লাস এখানে কি হবে, খালি জে ক্যাপের সাথে জে ক্যাপেরটা এক্সিস্ট করবে, বাকি সব জিরো, মানে ডেল ডেল ওয়াই এখানে কি মাইনাস টু ওয়াই কিউব জেড স্কোয়ার আছে প্লাস, আর এখানে কে ক্যাপ আর কে ক্যাপের ডটটা এক্সিস্ট করবে, বাকি সবগুলো ভ্যানিশ করে যাবে, কারণ আই ডট জে ওগুলো জিরো হয়। তাহলে ডেল ডেল জেড, আর এখানে এক্স এক্স ওয়াই স্কোয়ার জেড আছে, এক্স ওয়াই স্কোয়ার জেড। এবার এগুলো ডেরিভেটিভ যদি করো, তাহলে পার্সিয়াল ডেরিভেটিভ মানে যার রেসপেক্টে ডেরিভেটিভ করছো ওটার উপরেই হবে, বাকিগুলো কনস্ট্যান্ট হিসেবে ধরে নেবে। তাহলে এখানে এক্স এর রেসপেক্টে তাহলে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে 2x হবে, তাহলে 2x জেড হলো, 2x জেড। এখানে মাইনাসটা বের করে দাও, ওয়াই এখানে ওয়াইটাকে খালি ডেরিভেটিভ করতে হবে, বাকিগুলো এমনি বের করে দাও। তাহলে এখানে 2 আর এখানে 3, 3 2 যা 6 হয়ে গেল, আর ওয়াই স্কোয়ার হলো আর জেড স্কোয়ার হলো। আচ্ছা এইগুলো ডেল ডেল করে লিখছি না, এগুলোকে পার্সিয়াল ডেরিভেটিভ বলা হয়। পার্সিয়াল ডেরিভেটিভ মানে যার রেসপেক্টে ডেরিভেটিভ করছো ওটাই খালি হবে, ওর উপরেই মানে ওটারই ডেরিভেটিভ হবে, বাকিগুলো এমনি কনস্ট্যান্ট হিসেবে কনসিডার করবে, ঠিক আছে। যেমন এখানে জেডটা, তো জেডটার খালি ডেরিভেটিভ করবো, বাকিগুলো বের করে দাও। তাহলে প্লাস এক্স ওয়াই স্কোয়ার, জেড এর ডেরিভেটিভ হচ্ছে 1। তো এইটা তো ডাইভারজেন্স অফ এ বেরিয়ে গেল, কিন্তু 1 মাইনাস 1 আর 1 পয়েন্টে কত হবে, তাহলে বাকি এবার ভ্যালুগুলো বসিয়ে দিই খালি। তাহলে এক্স এর জায়গায় 1 বসাবো, তাহলে 2 1, জেড এর জায়গায় 1 বসাবো মাইনাস 6, ওয়াই এর জায়গায় মাইনাস 1, তাহলে মাইনাস 1 এর স্কোয়ার হবে, জেড এর জায়গায় 1 তাহলে 1 এর স্কোয়ার, এক্স মানে 1 আর ওয়াই ওয়াই স্কোয়ার আছে, ওয়াই মানে মাইনাস 1, তো মাইনাস 1 এর স্কোয়ার। তো ব্যাপারটা দাঁড়ালো তাহলে 2, এটা পুরোটা 2 হলো, এখানে মাইনাস 1 এর স্কোয়ার মানে প্লাস 1, তাহলে 6 মাইনাস 6 হলো, আর এখানে এখানে হলো প্লাস 1, তাহলে কত হলো 2 প্লাস 1 3, 3 মাইনাস 6 মানে মাইনাস 3। তাহলে মাইনাস 3 হচ্ছে ডাইভারজেন্স অফ এ ভ্যালুটা কোথায়, ওই পয়েন্টে 1 কমা মাইনাস 1 কমা 1 পয়েন্টে, তাহলে এটা অ্যান্সার মাইনাস 3। এবার শোনো এখানে আমি আরো একটা জিনিস বলছি, ডাইভারজেন্স অফ এ এখানে যেটা আসলো সেটা কত আসলো, মাইনাস 3 আসলো, কোন পয়েন্টে, 1 মাইনাস 1 কমা 1 পয়েন্টে। তো এটা জিরো আসেনি, এটা নন জিরো। তো নন জিরো হলে এটা কি সলিনয়েডাল ভেক্টর হবে কি হবে না বলো, আগের দিন পড়েছি। হবে না স্যার। সলিনয়েডাল হওয়ার জন্য ভেক্টর জিরো হতে হতো। জিরো হতে হতো, মানে এটা নন সলিনয়েডাল ভেক্টর, তাই তো। ঠিক হ্যাঁ। ঠিক ঠিক। এর মানে যদি এখানে ডাইভারজেন্সটা নন জিরো, মানে এটা ডাইভার্জ বা কনভার্জ করবে কোনো একটা পয়েন্টে, তাই না, এরকম হবে। আর জিরো হলে তখন ডাইভার্জ বা কনভার্জ করতো না, মানে তখন প্যারালাল এরকম হতো, বোঝা গেছে। এখানে এগুলো যদিও দরকার নেই, মানে এগুলো ফিজিক্যাল মিনিংগুলো, বাট তাও বলে দিলাম, কখনো কোশ্চেন হয়তো ওরকম দিল কিছু। আচ্ছা তারপরে এটা দেখো, এটা বোঝা গেছে। তিন নম্বরটা দেখো, বলছে এ ক্রস বি আর বি ক্রস এটা সেম, ঠিক আছে। তো বলছে এ এবং বি এর মধ্যবর্তী কোণটা কত, তো কত হবে, বলছে এ ক্রস বি যদি করো আর বি ক্রস, হ্যাঁ এটা সেম বলে দিয়ে, হ্যাঁ বলো। আগের
আগের পেজটা একটু নিয়ে আসুন না, এক মিনিট, আমি লিখছিলাম তো। ও আচ্ছা আচ্ছা, তো স্যার একটা দেখো, এক্সাম্পল দেন। হ্যাঁ এটাই করছি, এটাই এক্সাম্পল, এটাই যে ধরো এই আই ক্যাপটাকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো, তো তাহলে এটাকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে টু, কি হলো এটা, টু এক্স হবে, জেড হবে, মাইনাস আছে তো মাইনাস দিব। এবার জেড ক্যাপটাকে ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ, মানে এটা ওয়াই কিউব আছে, তাহলে থ্রি ওয়াই স্কোয়ার হবে, থ্রি টু যা সিক্স, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তারপর এখানে প্লাস আছে তো প্লাস দিলাম, আর এটাকে জেড এর রেসপেক্টে, তাহলে জেডটা তো ওয়ান হয়ে যাবে, তাহলে এক্স ওয়াই স্কোয়ার হলো। ব্যাস এটাই লিখলাম, তারপরে এই ভ্যালুটা বসিয়ে দিলাম, দেখলাম কত হলো, মাইনাস থ্রি হয়ে গেল। এবার এটা কিভাবে আসলো সেটা করার জন্য আমি এটা একটু বোঝালাম আর কি, কিন্তু এটা তুমি কি এ তো ডিটেলসে করবে নাকি, মনে হচ্ছে তুমি রিটেন পরীক্ষা দিচ্ছ পুরা, এমসিকিউ কোশ্চেন তো। এটা সমস্যা ছিল স্যার, তাই জন্য স্যার সমস্যা হলো। আপনাকে বলেও ছিলাম যে জায়গাটা। হ্যাঁ তুমি বললে এই জন্য আমি এইভাবে করে করতে হয় এটা বলে দিলাম আর কি। ঠিক আছে, ঠিক এখন আছে, ঠিক এইভাবে আছে। করে করবে ডাইরেক্ট, ঠিক আছে। এবার এটা করি 3 নম্বরটা, বলছে এ ক্রস বি ইজ ইকুয়াল টু বি ক্রস এ, তাই না, বলছে এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেলটা কত। দেখো আমরা ডট প্রোডাক্টের ক্ষেত্রে জানি যে এ ডট বিটা বি ডট এর সাথে সমান হয়, ঠিক আছে, কিন্তু ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে কি হয়, এ ক্রস বিটা যদি উল্টা করতে হয় তোমাকে, বি ক্রস এ করতে হয়, তাহলে একটা মাইনাস সাইন আসে, ঠিক আছে। তো এখানে বলেছে কি, এখানে বলেছে যে দুটোই সমান, ধরে নাও সমান, তো আচ্ছা সমান, তো আমি কি করব, এটাকে উল্টাই দেবো, তাহলে এটাকে উল্টাই দিলে এ ক্রস বি যদি করি, তাহলে কি হবে, এখানে একটা মাইনাস চলে আসবে না, ক্রস প্রোডাক্টের মানে প্রপার্টি ইউজ করলে, তাহলে এদিকেও এ ক্রস বি আর এদিকে মাইনাস এ ক্রস বি, তো এটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে কি হয়ে গেল, এ ক্রস বি প্লাস এ ক্রস বি মানে টু এ ক্রস বি হবে, এটা ইজ ইকুয়াল টু জিরো হবে। টু এ ক্রস বি ইকুয়াল টু জিরো, টু তো জিরো না, তাহলে এ ক্রস বি ইজ ইকুয়াল টু জিরো হবে, এর মানে এ ক্রস বি ইজ ইকুয়াল টু জিরো হবে। আবার এ ক্রস বি মানে কি জানো, এ বি সাইন থিটা জানো, ইজ ইকুয়াল টু জিরো, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু জিরো, কারণ এ বিটা তো জিরো নয়, তো সাইন থিটা ইকুয়াল টু জিরো হলে থিটাটা কি হবে, থিটাটা জিরো হতে পারে, পাই হতে পারে, টু পাই হতে পারে, থ্রি পাই হতে পারে, এগুলো প্লাস মাইনাস হতে পারে, যে কোনো ভ্যালুর জন্য সাইন থিটাটা জিরো হতে পারে। এবার অ্যান্সারে কি আছে, অ্যান্সারে পাই আছে, পাই আছে, জিরো থাকলে জিরো অ্যান্সার হতো, টু পাই থাকলে টু পাই অ্যান্সার হতো, কিন্তু সবগুলো দিবে না, একটার বেশি দিবে না ও অ্যান্সার। তো স্যার মাইনাসটা কি করে এলো? আরে মাইনাস তুমি গ্রাফটা দেখো না, সাইনের যদি গ্রাফটা দেখো, আমি বলছি সাইনের যদি গ্রাফটা দেখো, এটা কি হচ্ছে, তাহলে সাইনের গ্রাফটা এরকম হয়, এইদিকে প্লাসের দিকে আর এইদিকে হচ্ছে মাইনাসের দিকে, যদিও সিমেট্রিক্যাল হলো না, তাহলে জিরো আর পাইতে এটা টু পাই থ্রি পাই এইভাবে, তাহলে এইদিকের গুলো কি হবে, মাইনাস পাই মাইনাস টু পাই মাইনাস থ্রি পাই হবে না। না না স্যার, আমি ওটা বলিনি। এ cos b সমান যে এটা ঘুরিয়ে লিখলেন, তার জন্য মাইনাসটা কি করে এলো? ও কি করে, এটা এটা প্রপার্টি, এ ক্রস বি ইজ ইকুয়াল টু মাইনাস বি ক্রস এ হয়, তার কারণ হচ্ছে এ ক্রস বি মানে কি, এ ক্রস বি মানে তুমি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ করবে, তারপরে এ এক্স এ ওয়াই এ জেড করবে, তো আর এখানে তারপরে বি এক্স বি ওয়াই বি জেড করবে, আর কিন্তু বি ক্রস এ করলে তুমি বিটা আগে লিখবে এটা, এবার দুটো যদি করো তাহলে দেখবে যে একটা মাইনাস কমন নিলে আগেরটা সেম আসছে। তো এই তো না গিয়ে তুমি ডিটেলসে খালি মনে রাখো যে ক্রস প্রোডাক্টে উল্টা করলে একটা মাইনাস আসে আর কি। হ্যাঁ স্যার, মনে রাখবো। ঠিক আছে। আর ডট প্রোডাক্টে মানে এগুলো কমিউটেটিভ প্রপার্টি হয় না, কমিউটেটিভ প্রপার্টি, তো ডট প্রোডাক্ট কমিউটেটিভ প্রপার্টি মেনে চলে, আর ক্রস প্রোডাক্ট কমিউটেটিভ নয়। কমিউটেটিভ পড়েছে তো ম্যাথমেটিক্সে, কমিউটেটিভটাকে কি বলে, কবে পড়েছি আর মনে বিনিময় আছে স্যার? বিনিময় নিয়ম, বিনিময় নিয়ম, বিনিময় রুল। হ্যাঁ, হ্যাঁ ওই বিনিময়। বিনিময়টা, তো বিনিময়টা ডটটা মেনে চলে, ক্রসটা মেনে চলে না, ঠিক আছে, তো এই জন্য এটা মাইনাস করলে তখন হয় ওটা, তো এটা তো তাহলে পাই হলো। তারপরেরটা বলছি একটি সাইকেল
যখন প্যাডেল করে চালানো হয় তখন ঘর্ষণ বল ক্রিয়া করে, মানে সাইকেলটা চালাচ্ছে ধরো, এটা সাইকেল বলে। এবার এই সাইকেল যে চালাচ্ছে, তো এই চাকাতে কোন দিকে ঘর্ষণ বল হবে, এই চাকাতে কোন দিকে ঘর্ষণ বল হবে, তার অপশনগুলো দেওয়া আছে। কি মনে হচ্ছে কোনটা কোন দিকে হবে? স্যার উল্টোটা সাইকেল তো হবে মনে অনেকবার হয়, চালিয়েছি, সামনের এরকম তো ভেবে পিছন দেখিনি। পিছনের হ্যাঁ, দিকে। এটা এটা ইন্টারেস্টিং কোশ্চেন, কিন্তু ভালো কোশ্চেন। হুম। এখানে দেখো, সাইকেলটা এটা নিয়ে আসছি 5,000 টাকা দামের। এবার এখানে ধরো কেউ চালাচ্ছে, লোকটা ছোট সাইকেলটা, হ্যাঁ। এবার এখানে যখন ও এইখানে ফোর্স দিচ্ছে, তাহলে এই চেনটা এটাকে সামনের দিকে ঘোরানোর চেষ্টা করছে, তাই না? তো এটা সামনের দিকে ঘোরানোর চেষ্টা করলে এই চাকাটার মুভমেন্টটা পিছের দিকে হয়, মানে এখানে এই পয়েন্টে। তো চাকাটা যদি মুভমেন্ট পিছের দিকে হয়, তাহলে ঘর্ষণটা তার উল্টো দিকে হয় না, তাহলে পিছের চাকাতে ঘর্ষণটা সামনের দিকে হবে, ঠিক আছে? পিছের জায়গাতে সামনের দিকে হবে। এবার এই যখন সামনের দিকে সাইকেলটা যাচ্ছে পুরো, তাহলে এবার এই চাকাটা কি হবে, সামনের দিকে যাবে। পুরো এই পুরো জিনিসটাই তো ধাক্কা মারছে, চাকাটাও সামনের দিকে যাওয়ার চেষ্টা করবে। তো সামনের দিকে যাওয়ার চেষ্টা করলে এখানে যে ঘর্ষণটা হবে তার অপোজিট দিকে। এর মানে ব্যাপারটা হচ্ছে যে তোমার পিছের চাকাতে যেখানে তুমি প্যাডেল করছো, সেখানে সামনের দিকে ফ্রিকশনটা কাজ করছে, আর সামনের চাকাতে পিছনের দিকে ফ্রিকশনটা কাজ করে। এটা 5,000 টাকা দামের সাইকেল। তো এটাই হবে। স্যার সামনের চাকাটা বুঝতে পারিনি। সামনের চাকাটা মানে তুমি তো ফোর্স দিচ্ছ কোথায়, এখানে না? তো এবার এই যে ফ্রেমটা হুম। আছে, তো এই পুরো ফ্রেমটা কি করবে, এই পুরো জিনিসটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাহলে চাকাটাকেও সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, মানে চাকাটার মুভমেন্টটা তাহলে সামনের দিকে হওয়ার চেষ্টা করবে, কিন্তু ফ্রিকশনটা এই দিকে কাজ করবে, তো চাকাটাকে একটা ঘুরিয়ে দিবে পিছনের দিকে, ঠিক আছে? ঠিক আছে স্যার। তো কনক্লুশনটা যেটা হচ্ছে যে পিছনের চাকায় সামনের দিকে আর সামনের চাকায় পিছনের দিকে, ঠিক আছে? তাহলে এখানে কি হবে, সামনের চাকায় পিছনের দিকে, হ্যাঁ, তো সামনের চাকায় পিছনের দিকে, ঠিক আছে। পিছনের চাকায় সামনের দিকে, হ্যাঁ ঠিক আছে। সামনের চাকায় সামনের দিকে না, পিছনের চাকায় পিছনের দিকে, এগুলো সব ভুলভাল, ঠিক আছে? এটাই হবে। আমাদের এখানে যে সাইকেলটা আছে ওটা অতটা ভালো না, এটা ভালো লাগলো। আচ্ছা, এখানে বলছে পৃথিবীর গড় ঘনত্ব রোটা, সেটা কার উপরে নির্ভর করে, মানে জি এর উপরে নির্ভর করে না বলছে, আর জি এর কমপ্লেক্স ফাংশনের উপরে নির্ভর করে, জি এর সমানুপাতিক হয় বলছে, আর না জি এর ব্যস্তানুপাতিক হয়। কি হবে? তাহলে আমরা জিটা দেখি, হ্যাঁ, জিটা দেখি। জি মানে কি জানো? আমরা জি মানে এটা জানি তো পৃথিবীর ক্ষেত্রে, এখানে মাস আছে আর মাসে ডেনসিটি আছে, এভারেজ ডেনসিটি আছে। দেখি, তাহলে মাস যেটা পৃথিবীর যে মাস, রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, মানে মাস ইকুয়াল টু রো ইন্টু ভলিউম। রো ভলিউম কত হয়, 4/3 পাই, যদি আমি স্পেরিক্যাল ধরে নিই তাহলে আর কিউব হবে, তাই না? তো আমি বসিয়ে দিচ্ছি ওটা। তাহলে জি এম মানে রো 4/3 পাই আর কিউব, আর নিচে হচ্ছে আর স্কোয়ার, আর স্কোয়ার, আর দুটো আর কেটে গেল। তাহলে পরে কি থাকলো, যে স্মল জি যেটা হলো সেটা হলো 4/3 পাই ক্যাপিটাল জি রো আর। তাহলে দেখো এগুলো সব কনস্ট্যান্ট, এগুলো জিটা তো ইউনিভার্সাল কনস্ট্যান্ট, ঠিক আছে। আরটাও যদি আমি কনস্ট্যান্ট ধরে নিই পৃথিবীর, তাহলে জিটা প্রপোর্শনাল টু কি হচ্ছে, রো হচ্ছে, ঠিক আছে? প্রপোর্শনাল, প্রপোর্শনাল হচ্ছে।
তাহলে জি এর সমানুপাতিক হবে, ঠিক আছে? ঘনত্বটা স্যার আসলে আসলে জিটা ঘনত্বের সমানুপাতিক, কিন্তু এখানে এইভাবে বলেছে তো আমরা এটাই বলবো, সিটাই, ঠিক আছে? বলছি স্যার আগে এটা দেখান একবার স্লাইডটা। বলো। স্যার এখানে জিটা সমান আপনি যে ইকুয়েশনটা এখন বর্তমান এলো স্যার, এখানে আরটা তো সমানুপাতিক সম্পর্ক হয়ে যাচ্ছে আবার। হ্যাঁ, জিটা আর এর সাথে সমানুপাতিক, কিন্তু আরটি বলে দিলাম না যে আরটাকে ধরে নিচ্ছি, পৃথিবীর ক্ষেত্রে আরটা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি, আমি ধরে নিলাম। মানে আগেরটা স্যার জি সমান জিএম জিএম বাই আর স্কয়ার হয়, কিন্তু ওটা আরে এখানে তো রোটাও আছে না, রোটা দেখবে নাকি? এখানে তো এম ছিল, তুমি একটা খালি কেন দেখছো? রোটা দেখবে তুমি, রোটা তো কনস্ট্যান্ট নয়, রোটা ভেরিয়েবল, তো রোটা এভারেজ নিলে তখন ঠিক আছে। পৃথিবী যদি জিওগ্রাফিতে দেখো না না তো ভাবার দরকার না, আমার শুধু রোটা নিয়ে কাজ। হ্যাঁ, এখানে রোটা নিয়ে কাজ বলে রোয়ের টার্মে নিয়ে আসছি আমি, ঠিক আছে? এবার পৃথিবীর এই যে রোটা, এটা অ্যাভারেজ গড়, বুঝতে পেরেছো? পৃথিবীর সব জায়গায় তো ডেনসিটি সমান নয় না, ভেতরে যত যাবে ডেনসিটি বাড়তে থাকবে, কোরের ডেনসিটি সব থেকে বেশি হয়, তো ওইভাবে দেখলে তো একটা কমপ্লেক্স হবে, ঠিক আছে? কিন্তু আমাদের অ্যাভারেজ যেহেতু বলেছে গড়, তো গড়টা সেটা জি এর সাথে সমানুপাতিক হচ্ছে, ঠিক আছে? এটা অ্যান্সার কিন্তু ওরা দিয়েছে, মানে এইটা জি এর জটিল অপেক্ষক দিয়েছে, না আমার মনে হচ্ছে এটা জি এর সমানুপাতিকটা বেশি ভালো অ্যান্সার হবে, কারণ গড় ঘনত্ব বলেছে না, গড় ঘনত্ব। স্যার সি এরটাই তো আছে অ্যান্সার। সি আছে কি? সি হ্যাঁ স্যার আছে? সি আছে। হ্যাঁ স্যার সেটা তাহলে কি আমি তখন অন্য অ্যান্সার কি দেখছিলাম নাকি? আচ্ছা যাই হোক, তো জিটা প্রপোর্শনাল টু রো হবে, হ্যাঁ? তারপরেরটাতে যাও। বলছে জল ভর্তি একটি পাত্রের পার্শ্বতলে একটি ছিদ্র আছে, তাহলে একটা পাত্র আছে, এটা পাত্র, হ্যাঁ, কন্টেইনার, এটা জল ভরা আছে। বলছে জলের মুক্ত তল থেকে, মানে উপরে ওপেন যে সারফেসটা আছে সেখান থেকে ছিদ্রটি 2.5, মানে এখান থেকে 2.5 মিটার ডেপথে একটা ছিদ্র করা হয়েছে, 2.5 মিটার। ওই ছিদ্র দিয়ে জলের নির্গমন বেগ কত হয়? এটা ডাইরেক্ট ফর্মুলা আছে, টরি সিরিজ, টরি সিরিজ নাকি ছিল না, মানে স্টক না না, এই যে তুমি যদি ফর্মুলা মনে না থাকে তাহলে এইভাবে মনে রাখতে পারো যে ভি সমান রুট ওভার টু জি ভি এইচ স্কোয়ার এটা। ইজ ইকুয়াল টু 2gh, হ্যাঁ, তাহলে হ্যাঁ স্কোয়ার রুট তাহলে অফ ভি টু জি স্কোয়ার এইচ রুট ওভার টু ভিটা, জি। এটা যদি মনে থাকে তো ডাইরেক্ট অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে এখানে 2gটা ধরে নাও, কত ধরবে? 10, 10 ধরে নিচ্ছি, আর এটা 2.5, তাহলে এটা 25 ইন্টু 2 মানে 50 হলো, 10 ধরেছি বলে 50, না হলে কম হতো, তাহলে এটা 7 7 যা 49, তাহলে 7 হবে, তাহলে এটাই হবে। বোঝা গেছে? যদি 9.8 ধরতাম তাহলে মনে হয় ভালো হতো নাকি? এনিওয়ে 10 ধরলাম তো আমি, সহজে হয়ে গেল ক্যালকুলেশনটা। বোঝা গেছে কি বলতে যাচ্ছি? মানে অনেক সময় অ্যাপ্রক্সিমেট করে কাছাকাছি অ্যান্সারটা পৌঁছানো যেতে পারে আর কি, যাতে স্যার টাইমটা ওটাতে কম বুঝেছি লাগে। স্যার, সূত্রটা কোথায় আছে স্যার? এই সূত্রটা মনে হয় টোরি সেলিসের এক্সপেরিমেন্ট বলা হয়, টোরি সেলিস, এইট ধরে হয়ে যাচ্ছে একবারে, এক চলে আসছে। টোরি সেলিসের এক্সপেরিমেন্ট, ঠিক আছে? 9.8 ধরে 7-এ আসছে স্যার। আচ্ছা, বা তুমি এটা এইভাবেও করতে পারো, মানে এটা হয় না যে কি হাফ এম ভি স্কোয়ার যদি করো, কোথায় কি করছি, যে কিছু কিছু ফর্মুলা তো আমাদের ইউজ করতে করতে মুখস্থ হয়েই যায়, বাট যেমন ধরো মুক্তি বেগের, তো মুক্তি বেগেরটা আমি মুখস্থ করি না, ওটা কি করি, হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু তার যে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জিটার সাথে সমান করে দিই, তাহলে এম এম কেটে গেল, যেটা আসবে
এটা হয়ে গেল মুক্তিযোগ। তো এইটা মনে না রাখে আমি খালি কনসেপ্টটা মনে রাখছি। তো এইটা আমার করতে কতক্ষণ সময় লাগে? 10 থেকে 20 সেকেন্ড লাগবে। ঠিক আছে, তো তাও ব্রেনটা তো কম স্টোরেজ ইউজ হচ্ছে না। আর এটা তুমি যদি সবসময় যখনই অঙ্ক করবে ওই রিলেটেড আর বের করে করবে ছোট ছোট রিলেশনগুলো, তো তখন কিন্তু তোমার মনে এমনিই থেকে যাবে অনেক সময়। তো যাই হোক, এরপরেরটা হ্যাঁ করছি। স্যার, এটা অনেক ঠিক। হ্যাঁ, এরপরে 7 নাম্বারটা দেখো। বলছে একটি ধাতব তারের দৈর্ঘ্য বলছে এল, একটি ধাতব তারের দৈর্ঘ্য এল আর ক্ষেত্রফলটা বলে দিয়েছে এ, ইয়ং গুণাঙ্ক হচ্ছে এত, তাহলে তারের বল ধ্রুবকটা স্প্রিং কনস্ট্যান্টটা কত? তাহলে কত হবে? তাহলে দেখো ইয়ং গুণাঙ্ক বলেছে না, তো ইয়ং গুণাঙ্ক মানে কি এটা বুঝতে হবে। তো তোমাদের ইয়ং গুণাঙ্ক মনে আছে কি? মনে আছে কারো? হ্যাঁ ইয়ংটা স্যার। লেন্থের সাথে রিলেটেড ছিল তাই না? লেন্থের সাথে। তো হুম এমনি যে কোনো গুণাঙ্ক, স্থিতিস্থাপক গুণাঙ্ক, যে কোনো গুণাঙ্ক কি বলেছিলাম? স্ট্রেস বাই স্ট্রেন না, পীড়ন বাই বিকৃতি। তো এখানে ওয়াইটা স্ট্রেস মানে পীড়ন হবে, বাই বিকৃতি হবে। তার পীড়ন মানে প্রেসার, প্রেসার মানে ফোর্স পার ইউনিট এরিয়া, আর বিকৃতি মানে এখানে লেন্থের বিকৃতি হবে তাই না, লেন্থের। তাহলে ধরো ডেল্টা এল বিকৃতি হলো এল লেন্থের, এল ছিল না লেন্থ, তাহলে এল এর ডেল্টা এল বিকৃতি হলো, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এটা হলো। তাহলে এফ বাই এ ইজ ইকুয়াল টু কি হলো? ওয়াই ডেল্টা এল বাই এল হলো। তাহলে এফ ইজ ইকুয়াল টু কি হলো? এফ ইজ এফ বাই এ, হ্যাঁ ঠিক আছে, এফ ইজ ইকুয়াল টু যেটা হলো এ ওয়াই বাই এল ডেল্টা এল, রাইট। এবার আমরা কি জানি স্প্রিং এর ক্ষেত্রে কি জানি? এফ প্রপোর্শনাল টু এক্স হয়তো, তাহলে এফ ইজ ইকুয়াল টু কে এক্স বলি। এক্সটা হচ্ছে কতটা চেঞ্জ করলে তার উপর, ওই জিনিসটা মানে কতটা তুমি স্প্রিংটাকে টেনে লম্বা করলে ওই জিনিসটা। তাহলে এখানে এক্সটা ডেল এল এর সাথে কম্পেয়ারেবল, তাহলে কেটা কার সাথে কম্পেয়ারেবল হবে? এই জিনিসটার সাথে। তাহলে স্প্রিং বল ধ্রুবক যেটা বা বল ধ্রুবক যেটা এখানে বলছে, বা এখানে দেখো না বলের ক্ষেত্রে এই এই জিনিসটা তো এটা ওয়াইটা আর এলটা কনস্ট্যান্ট তাই না, ডেল্টা এলটা ভেরি করতে পারে চেঞ্জটা, তো এটাই বল ধ্রুবক হবে। তো এ ওয়াই বাই এলই হবে অ্যান্সার, ওয়াই এ বাই এল। ঠিক আছে, তুমি এটার সাথে কম্পেয়ার করতে পারো, না হলে এখান থেকে এটাকে কে ধরে নাও, কে ডেল্টা এল করে দাও, কে মানে এটা হলো তাহলে। তো মেন পয়েন্ট হচ্ছে যে তুমি যে ইয়ং গুণাঙ্ক পড়েছো ওটা জানতে হবে, ওটা মানে কি, তাহলেই হবে। দেখো কোনো ডাউট আছে এখানে? তো তারপরেরটা দেখো, এল দৈর্ঘ্য এবং আর ব্যাসার্ধের একটি কৈশিক নলের মধ্যে দিয়ে জল প্রবাহের হার ভি, রেটটা ভি বলে দিয়েছে, হলে 2L দৈর্ঘ্য 2R ব্যাসার্ধের অপর একটি কৈশিক নলের দুই প্রান্তে একই চাপ পার্থক্য, মানে আগে যে চাপ পার্থক্য ছিল সেম চাপ পার্থক্য সৃষ্টি করা হলে এখানে প্রবাহের হারটা কত হবে, মানে ভি প্রাইমটা কত হবে। এবার এই জিনিসটা করার জন্য তোমাকে একটা ফর্মুলা জানতে হবে, যেটা হচ্ছে পয়সলিস ইকুয়েশন। মনে আছে কি পয়সলিস ইকুয়েশনটা? ওখানে স্যার রেট অফ, ওটা এ টু দি পাওয়ার 4 পি বাই এল এর সমানুপাতিক। হ্যাঁ আর শুধু ওইটুকুই মনে রেখেছি স্যার, তিনটে জিনিস। তাহলে যথেষ্ট। মানে এ টু মানে দি পাওয়ার 4 আর পি বাই কি, এল। আর টু দি পাওয়ার 4 না ব্যাসার্ধটা, হ্যাঁ ওটাকে এ বলছি আমি, হ্যাঁ এ টু দি ওটাকে এ পাওয়ার বলছে 4। স্মল এ। হ্যাঁ আচ্ছা তো যাই হোক, মানে যে এ টু দি পাওয়ার 4। এই যে রেটটা যেটা হয় না, রেটটা কোথায় গেল, রেটটা ভিটা, এখানে রেটটা ভি বলেছে, তাহলে ভি যেটা হয় এটা প্রপোর্শনাল টু ব্যাসার্ধের পাওয়ার 4 এর সাথে হয়, তাই না, প্রপোর্শনাল টু আর টু দি পাওয়ার 4।
আর প্রেসার ডিফারেন্সটার সাথে প্রপোর্শনাল হয়। প্রেসার ডিফারেন্স যত বেশি হবে রেটটাও তত বেশি। এটা নর্মাল ব্যাপার না, যে দুটো ধরো একটা পাইপ আছে, ঠিক আছে, চাপ তুমি এখানে ধরো দুদিকে সমান আছে চাপ, তাহলে সেই ক্ষেত্রে জলটা তো ফ্লোই করবে না। ধরো একটু চাপটা কম আছে এদিকে, একটু এখানে বেশি আছে, তো তখন ফ্লো করবে বেশি চাপ থেকে কম চাপের দিকে। কিন্তু এই ডিফারেন্সটা যত বাড়াবে তুমি তত তো বেশি স্পিডে যাবে না জলটা, আর তত বেশি স্পিডে যদি যায় তাহলে রেটটাও বেশি হবে এর মানে। তো এটা বোঝা যাচ্ছে যে প্রেসার ডিফারেন্সের সাথে কি হবে, সমানুপাতিক হবে। আর তারপরে লেন্থ, যেটা লেন্থ যত বেশি হবে তত রেটটা কি হবে, কম হবে। আর তারপরে এটা প্রপোর্শনাল বলেছি, তো এটা তুলে দিলে একটা ভিসকোসিটি কোএফিসিয়েন্ট আসে, বাট ওটা আমাদের এখানে দরকারই নেই। ঠিক আছে, তো এখানে ভি প্রাইম বাই ভি যদি বের করি তাহলে দেখো কি হচ্ছে, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে আর প্রাইমের টু দি পাওয়ার 4। তো আর প্রাইমটা কি করা হয়েছে, ব্যাসার্ধ 2r করা হয়েছে না, তাহলে 2r টু দি পাওয়ার 4 বাই আর টু দি পাওয়ার 4 হলো। ডেল্টা পিটা দুই ক্ষেত্রেই সেম বলেছে, তাহলে ডেল্টা পি তো কেটে যাবে। আর এলটা কি করা হয়েছে, এলটাও 2l করা হয়েছে, তাহলে ভি প্রাইমে এলটা হচ্ছে 2l নিচে হবে আর উপরে এলটা এলই হবে। এই জিনিসটা হচ্ছে, তাহলে একটা এল কাটো, আর টু দি পাওয়ার 4 আর এই আর কেটে যাবে, তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 30, কত 2 টু দি পাওয়ার 4 মানে 32 নাকি, সরি 16 16 স্যার। 16 16 16/2, তাহলে এটা হয়ে গেল 8। তাহলে ভি প্রাইম ইজ ইকুয়াল টু 8 ইন্টু ভি, 8v হলো। তাহলে আগে যা রেট ছিল তার 8 গুণ হচ্ছে এখন রেট, তাহলে এখন জলপ্রবাহের আর হবে এটা। ও যেভাবে শুনো, এই কোশ্চেনগুলো করার জন্য রেহানা যেভাবে মুখস্থ রাখছে না, যে কোন ভেরিয়েবলগুলো কোনগুলো আছে, কনস্ট্যান্টটা ও তো মুখস্থ না রাখলেও হবে। ভেরিয়েবলটা যদি তুমি খালি এইভাবে মুখস্থ রাখতে পারো তাও তুমি অ্যাটেম্প করে নিতে পারবে কোশ্চেনটা, শিখো কিছু, স্যার ঠিক আছে। এরকম একটা অঙ্ক আছে যেখানে এল টা একই রেখেছে কিন্তু পি এর সঙ্গে আর এর হ্যাঁ, সাথে সম্পর্ক, ওই জন্য এবার তিনটেকে একসঙ্গে মুখস্থ করে ঠিক দিয়েছি। ঠিক, তো এবার এলটা ফিক্স রাখলে তখন এলটা তুলে উঠে যাবে, তো এদের সাথেই হবে। কিন্তু যেটা ভেরিয়েবল আছে সেগুলোকে রাখবে, বাকি কনস্ট্যান্টগুলো সবসময় না হলেও চলে আর কি, এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে বিশেষ করে। এটা ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার ঠিক আছে, সমীকরণ মনে রাখতে হবে স্যার। হ্যাঁ, সমীকরণ মনে রাখো না, তুমি এই হোমওয়ার্ক করবো। ডাইমেনশনটা মনে রাখো, ডাইমেনশনগুলো, ঠিক আছে। আর একটু লজিক দিয়ে মনে রাখবে। দেখো সব তো এই মনে রাখা যায় না, কিন্তু লজিক দিয়ে মনে রাখলে রাখা যাবে। এটা তুমি দেখো না, ডেল্টা পিটা যদি ভাবো তো এটা তো প্রপোর্শনাল হওয়া উচিত, তাই না। আর রেডিয়াসটা যদি দেখো, তো রেডিয়াস যদি বেশি হয় তাহলে জলপ্রবাহটাও বেশি হবে, তাই না, ক্ষেত্রফলটা বেশি হবে, জলপ্রবাহটাও বেশি হবে। তো আর টু দি পাওয়ার 4 এর সাথে বলছে, এটা এভাবে হয়। তো একটু মনে রাখবে ডাইমেনশনটা, এটাই বলছি আর কি। ঠিক আছে স্যার। পয়জলিস ইকুয়েশন। তারপরের কোশ্চেনটা পড়ো, এটা তো তোমরা ইজিলি করতে পারবে, কেমিস্ট্রি কোশ্চেন মতো। এটা দেখো বলছে অক্সিজেনকে আদর্শ গ্যাস ধরে নাও, ধরে নিলে 16 গ্রাম অক্সিজেনের অবস্থার সমীকরণ কি হবে। তো আমরা কি জানি, অবস্থার সমীকরণটা হয় পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। এনটা হচ্ছে মোল সংখ্যা, মোল নাম্বার। তো এবার আমাকে যেটা এখানে বের করতে হবে যে 16 গ্রাম অক্সিজেনের ক্ষেত্রে মোল কত, মোল সংখ্যাটা কত। তো দেখো 1 মোল অক্সিজেন মানে যদি আমি বলি তাহলে কত গ্রাম অক্সিজেন বলো তো। 1 মোল হলো 32 32 গ্রাম গ্রাম। স্যার। 1 মোল মানে 32 গ্রাম, তাই তো। তাহলে 32 গ্রাম মানে 1 মোল, তাহলে 16 গ্রাম মানে কত, হাফ। হাফ।
16 গ্রাম মানে হাফ মোল, তাহলে এখানে এনটা কত হলো, হাফ না, তাহলে পিভি ইজ ইকুয়াল টু হাফ আর টি অবস্থার সমীকরণ হয়ে গেল। তাহলে কোনটা হবে, অপশন এ। ঠিক আছে, পিভি ইজ ইকুয়াল টু হাফ আর টি হবে। হ্যাঁ স্যার ঠিক আছে। এবার এই কনসেপ্টে এখানে 16 গ্রাম না বলে দিয়ে 48 গ্রাম বলে দিল, তো বুঝতেই পারছো কত হবে, 3/2 হতো মনে হয়, 300 লং 48। তো সেই হিসেবে তোমরা যে কোনো গ্রাম বলে দিলে বের করতে হবে। তারপরেরটা দেখো, বলছে একটি তামার পাতে বৃত্তাকার ছিদ্র আছে, একটা তামার পাত আছে, এখানে একটা ছিদ্র করে দেওয়া হয়েছে। এবার পাতটিকে উত্তপ্ত করেছে, তাহলে ছিদ্রটির ব্যাসার্ধ কি হবে, মানে এটাকে উত্তপ্ত করা হচ্ছে, তাহলে এর এক্সপেনশন হবে চারিদিকে, তো ব্যাসার্ধটা এর কি হবে? স্যার কমবে তো। কমবে কেন? বাড়বে তো কারণ স্যার। চারিদিক থেকে আচ্ছা, বাড়বে। তুমি ও কমবে বলছে তো বলো, লজিকটা বলো, কমবে কেন কমবে? চারিদিক থেকে যখন এক্সপেনশন ঘটবে, তার প্রত্যেকটা মলিকুল সব দিকে বাড়তে পারে, তার মানে কমতেও পারে বাড়তে পারে, উত্তর হচ্ছে। তুমি বলছো কমতেও কারণ পারে মলিকুল বাড়তেও কোন পারে। দিকে ক্ষেত্র, এটা তো বাড়ছে না। না না না, এখানে তো আমরা ক্ষেত্রফলটা দেখছি না, না না, ওভারঅল ক্ষেত্রফলটা তো বাড়ছে। ওভারঅল আমরা ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক পড়েছি, বুঝতে পেরেছো? তো ওখানে আমরা দেখেছি যে ক্ষেত্রফলটা বাড়বে, লেন্থটাও বাড়ে, এটাও বাড়বে, মানে তুমি যদি বাড়ো লেন্থ বরাবর বাড়বে, মানে এই পুরো জিনিসটাকে তুমি অ্যাটাচ আছে, তো এই পুরো জিনিসটা তো যখন পুরো ধরো স্ট্রেচ করে বাড়ায় দাও, এইদিকে বাড়িয়ে দিচ্ছ, তো তোমার হোলটাও অ্যাকচুয়ালি বাড়বে একটু, ঠিক আছে, হোলটাও বড় হবে, পুরো জিনিসটাই তো বাড়ছে না, পুরো জিনিসটাকে একটা হিসেবে কনসিডার করো, ঠিক আছে, এক্সপেনশন যে হচ্ছে পুরো জিনিসটারই এক্সপেনশন হচ্ছে, তাহলে পুরো জিনিসটার এক্সপেনশন হলে হোলটাও একটু এক্সপেনশন হবে, ঠিক আছে। ঠিক আছে আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হুম। হ্যাঁ। তাহলে এটা কি হবে, কমে যাবে বেড়ে যাবে? বেড়ে যাবে। কোনটা আমি, না না, এটা তো এটা, এটা কি বলছে, কোনো গলীয় দর্পণকে বায়ু থেকে নিয়ে জলের মধ্যে ডোবালে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য কি হবে, বলো? মানে দর্পণ, এটা লেন্স নয় কিন্তু, এটা দর্পণ। দর্পণ বলে একই থাকবে স্যার। ইয়েস, দর্পণ হলে একই থাকবে, কারণ দর্পণের যে ফোকাস দৈর্ঘ্যটা ওটা দর্পণটার ম্যাটেরিয়ালের উপরে নির্ভরই করে না, করে কি? ওটা কার উপরে নির্ভর করে, এই কার্ভেচারটার উপরে, কতটা কার্ভেচার করা হয়েছে। যদি এরকম কার্ভেচার হয়, বড় হয় কার্ভেচারটা, তাহলে ফোকাস দৈর্ঘ্যটা সেই হিসেবে হবে, যদি কার্ভেচারটা এরকম হয় তাহলে ফোকাস দৈর্ঘ্যটা সেই হিসেবে হবে, কাছাকাছি হবে, মানে কার্ভেচারটার উপরে নির্ভর করছে ফোকাস দৈর্ঘ্যটা, ম্যাটেরিয়ালটার উপরে নির্ভর করে না, সারাউন্ডিং মিডিয়ামের উপরে নির্ভর করে না, তাহলে একই থাকবে না? হুম। হুম, কি হবে স্যার? একই থাকবে। জলে ডুবাও তুমি, যেখানে পারদে ডুবাও, যেখানে ডুবাও, যদিও পারদে পাসই করবে না। আচ্ছা, তোমরা জানো কি যে পারদে না, পারদে লোহা ডুববে কি ডুববে না, বলো? পারদে মার্কারিতে লোহা যদি ভিজে তুমি থাকবে। লোহাকে ডুবাও, লোহাকে, ঠিক আছে, একদম রেল পটরি লোহা, গুলোকে, হ্যাঁ। তো ডুববে না, পারদে ডুববে না লোহা স্যার। ভেসে থাকে। ডুববে না কেন? ঘনত্ব। স্যার স্যার ঘনত্ব। পারদের ঘনত্ব তো বেশি লোহার চেয়ে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, পারদে ঘনত্ব লোহার বেশি। ঘনত্ব চেয়ে পারদের ঘনত্ব বেশি। স্যার যেটা পারদের ঘনত্ব ঘনত্ব বেশি সেটা 13.6 হ্যাঁ, হ্যাঁ, আর না কত লোহার আছে ঘনত্ব স্যার? অতি কম হবে। লোহার কম আছে, পারদের বেশি 8 আছে। পয়েন্ট সাম। ঠিক ঠিক। আচ্ছা, তারপরেরটা দেখো, 12 নম্বরটা। লেন্থ একই থাকবে বললেন? হ্যাঁ, এটা একই আবার থাকবে, এটা একই আচ্ছা। থাকবে কেন? দর্পণে একই থাকবে। স্যার দর্পণে, দর্পণ একই দর্পণে থাকছে, একই থাকবে, লেন্সের ক্ষেত্রে চেঞ্জ হবে, ওখানে তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা, ওখানে চেঞ্জ স্নেলস হবে। লটা লেন্সে পড়েছি না, স্নেল ল। স্যার আমি শুনিনি, একটু বলে দেন, আমি নেটে আবার সমস্যা হয়ে গেছে। আমি এইটা বললাম যে এখানে আমরা যে এইখানে, দাঁড়াও আমি ছবিগুলো নিয়ে আসি, কোথায় গেল ওটা,
এই যে দর্পণগুলো আছে, তো এই দর্পণটা ফোকাস দৈর্ঘ্যটা এখানে হয়েছে, ঠিক আছে। আমি এই দর্পণটা যদি এইভাবে করে দিতাম, আরো কার্ভ করে দিতাম, তাহলে ফোকাস দৈর্ঘ্যটা, ধরো এই দর্পণটাকে আমি যদি এইভাবে কার্ভ করে দিতাম, তাহলে এই লাইটটা আরো একটু আগেই মিশে যেত, মানে এখানে রিফ্লেক্ট হয়ে আগেই মিশে যেত না, এখানে মিশে যেত, মানে ফোকাস আচ্ছা দৈর্ঘ্যটা আরো কম হতো। মানে আমি বলতে যাচ্ছি যে এই কার্ভেচারটার উপরে ফোকাস দৈর্ঘ্যটা নির্ভর করে দর্পণের ক্ষেত্রে, তাই তো। হুম, তো এখানে তুমি বায়ু রাখো বা জল রাখো বাইরের মাধ্যমে, তো তাতে কি যায় আসে, দর্পণের ক্ষেত্রে রিফ্লেকশন করছে না, রিফ্লেকশন করছে, রিফ্র্যাকশন তো হচ্ছে না না এখানে। আর জলের মধ্যে ডুবিয়ে দিলে সাপোজ, তাহলে রিফ্লেকশন হয়ে তো জলেই থাকছে, তো এখানে ফোকাস দৈর্ঘ্যটা কোনো চেঞ্জ হবে না, কারণ তুমি এটা কার্ভেচারটা চেঞ্জ করছো না দর্পণটার। 12 নম্বরটা দেখো, বলছি একটি আলোক রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করার ফলে আলোর বেগ দ্বিগুণ হলো, মানে বেগটা দ্বিগুণ বেড়েছে, তাহলে এর থেকে কি বুঝতে পারছো, বুঝতে পারছো এটা যে ডেন্সার থেকে রেয়ারে গেছে, ডেন্সার থেকে রেয়ারে গেছে, তাহলে তো বেগ বেড়ে যাবে, তাই না, জল থেকে ধরো বায়ুতে আসলে এরকম ব্যাপারটা। এবার বলছে ওই দুই মাধ্যমের সংকট কোণ কত, তাহলে সংকট কোণ কত হয়, সাইন থিটা সি ইজ ইকুয়াল টু v2/v1 হয় ভেলোসিটি টার্মে, না v1/v2 হয়। স্যার আমি তো মিউ ইকুয়াল টু সি বাই ভি করে করেছি স্যার। আর তাও হবে, এবার সি হয়েছে তো তাহলে ওটা মিউটা হলো হাফ, আর মানে সাইন সি ইজ ইকুয়াল টু 1/μ হয় না, বা মিউ ইকুয়াল টু 1/sin সি। আর মিউ মিউ মানে সি বাই ভি, অ্যাকচুয়ালি সি বাই ভি, তাহলে ভিটা উপরে সিটা নিচে, মানে শূন্য মাধ্যম আর এটা ঘন মাধ্যম, তাহলে এখানে যদি করো সিটা বড়টা নিচে আর ছোটটা উপরে, তাই না, মানে বেশি যেটা ওটা নিচে হচ্ছে আর কমটা উপরে হচ্ছে। আলোর আলোর বেগ দ্বিগুণ হলো স্যার, তাহলে ওইটা সিটা সমান টু ভি করতে হবে না? হ্যাঁ ওটাই তো বলছি, মানে বড়টা নিচে আছে, মানে টু ভিটা নিচে আছে, ভিটা উপরে আছে এর মানে। স্যার তার মানে যার সাপেক্ষে হবে সেটা নিচে থাকবে তাই তো? যার সাপেক্ষে বলছো, সেটা মানে সাইন সি আপনি যখন, যা এক মাধ্যম সাইন থেকে অন্য শোনো, সাইন সিটা না, সাইন সিটা এখানে বের করছি, 1/sin সিটা নয়। তো এখানে টু ভিটা কি, টু ভিটা হচ্ছে ধরো এটাকে আমি 1 নম্বর মিডিয়াম থেকে 2 নম্বর মিডিয়ামে যাচ্ছি, তখন তো বেড়ে গেছে, টু ভিটা এখানকার হলো, আর 1 নম্বর মিডিয়ামে কম ছিল, ভি ছিল। ধরো এটা এয়ার ধরে নাও, এটা গ্লাস ধরে নাও সাপোজ, তাহলে গ্লাস থেকে এয়ারে গেছে, তোমার ভেলোসিটি বেশি হয়ে গেছে, তাহলে সাইন সিতে যেখানে সেকেন্ড মিডিয়ামটা নিচে আছে আর ফার্স্ট মিডিয়ামটা উপরে আছে, সাইন সি ইজ ইকুয়াল টু v1/v2 হচ্ছে, তা বুঝতে পেরেছো। দেখো না, এটা ভিটা কি, ভিটা হচ্ছে এই যে ভিটা আছে, ওই ভিটা তোমার এই ডেন্সার মিডিয়ামটা, মানে 1 নম্বর মিডিয়ামটা, আর টু ভিটা এটা 2 নম্বর মিডিয়ামটা, যেখানে রেয়ার মিডিয়াম, এয়ারে যখন আসলো লাইটটা তো বেড়ে গেল, ওটা নিচে তো। তো আমি এটাই বলছি যে 2 নম্বরটা নিচে, বা এইভাবে মনে রাখো তাহলেই হবে, যে সাইন সি ইজ ইকুয়াল টু v1/v2, 1 নম্বর থেকে 2 নম্বরে গেলে এরকম, তাহলে এখানে v2টা বলছে 2 টাইমস v1 হয়ে গেছে, তাহলে v1 v1 কেটে দাও, হাফ হয়ে যাচ্ছে, তাহলে সাইন সি ইজ ইকুয়াল টু হাফ হলে সি ইজ ইকুয়াল টু কত হবে, 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান হাফ হয়, ঠিক আছে। হ্যাঁ স্যার ঠিক আছে। তাহলে এটা 30 ডিগ্রি হচ্ছে।
তারপরেরটা দেখো, দেখো এই কোশ্চেনটা আমি বলছি, এটাকে যদি আমি ভেঙে দিই তাহলে 4 cos পাই টি প্লাস 4 সাইন পাই টি হচ্ছে, তো মানে এক্স ইজ ইকুয়াল টু এরকম, এটা প্লাস এটা হচ্ছে, দুটো কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা। বলছে আর এটা সুপার পজিশন হয়ে আছে, তো বলছে কণাটির বিস্তার কত, মানে এই সুপার পজিশন হলে তার বিস্তার কত। তাহলে অ্যাকচুয়ালি সুপার পজিশন হলে যে বিস্তারটা হয়, যদি এ হয় রেজাল্টেন্টটা, তাহলে সেটা কি হয়, স্কোয়ার রুট অফ a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার, এইটা হয়। তাহলে এখানে দুটোই তো সেমই, 4 4, তাহলে কি হবে 4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তাহলে 16 প্লাস 16 32, রুট 32, রুট 32 মানে 16 টুটা 32, মানে 16 থেকে 4 বেরিয়ে গেল, তাহলে 4 রুট 2। স্যার বুঝতে পারিনি স্যার। বুঝতে পারলে না? মানে আমি এটা না বলছি স্যার। যে সাপোজ ইন জেনারেল ধরো যে কোনো দুটো ওয়েভ আছে, ইন জেনারেল দুটো ওয়েভ আছে, একটা a1 সাইন ওমেগা টি আছে, আর একটা হচ্ছে a2 সাইন ওমেগা টি। এবার এই দুটো যদি সুপার পোজ হয় তাহলে রেজাল্টেন্ট যেটা আসবে, ঠিক আছে, ওয়াই, তো সেটার অ্যাম্পলিটিউডটা কি হবে, তো ওটাকে আমরা এ টাইমস সাইন সামথিং করে লিখবো তো কিছু, তো এটা বিস্তার হবে না ওর। তাহলে এই এটা আর a1 a2 এর মধ্যে সম্পর্কটা কি আসবে যখন করব, তো ওটা আসবে এরকম, a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার, স্কোয়ার রুট অফ, বুঝতে পেরেছো? ওটা আমি বলতে চাচ্ছি। তো এইখানে দেখো এরকম সুপার পজিশন আকারে লেখা আছে, তাহলে আমি a1 আর a2 দুটোই 4 এখানে, তাহলে রেজাল্টেন্টটা এরকম হবে। তাহলে এখানে ধরো দুটোই পুরো 4, একসাথে লেখা আছে স্যার, তাই তো? হ্যাঁ এখানে দুটোই 4 আছে, এরকম যদি থাকতো যে সাপোজ ধরো এটা আছে 4 cos পাই টি প্লাস 8 সাইন পাই টি এরকম, তাহলে রেজাল্টেন্ট বিস্তারটা কত হতো, স্কোয়ার রুট অফ 4 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, যা হতো সেটাই। ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। যে প্রথম স্যার ধরতে পারিনি যে স্যার একসাথে লেখা আছে, সকালে বুঝতে পারিনি। হ্যাঁ মানে এইটাকে তোমার বিস্তারটা বের করতে গেলে এইটাকে এই ফর্মে লিখতে হবে না, এই ফর্মে, তো এই ফর্মে লিখলে এই যে যেটা আসবে সেটা, তো এইটা এই টার্মস অফ a1 আর a2 তে কি হয়, তার স্কোয়ার রুট অফ এদের যোগফল হয়ে যায়। ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, আসলে আরো একটা টার্ম থাকে, মানে এরকম হয় না, ইন্টেন্সিটিতে আমরা পড়েছি না, যদি একটা ফাই মানে ফেজ ডিফারেন্স হয়, তো ফেজ ডিফারেন্স হলে 2a1 a2 কস অফ ফেজ ডিফারেন্স ডেল্টা, ওটা হয় একটা টার্ম। বাট এখানে তোমার ফেজ ডিফারেন্স 0, ফেজ ডিফারেন্স তো নেই না, তাই না? ফেজ ডিফারেন্স আছে মনে হয়, এই কস আর সাইনের মধ্যে যে ফেজ ডিফারেন্সটা, ওটা কত, পাই/2 না, তো পাই/2 ফেজ ডিফারেন্স, এই জন্য কস ডেল্টাটা 0 হয়ে গেছে। তো এই টার্মটা দরকার নেই, এই ফর্মে থাকলে এরকমই হবে, নাহলে আবার বেশি বেশি গোজামিল হয়ে যাবে। এই জন্য বলছি যে এইরকম ফর্মে থাকলে এটাই বের করবে, মানে জেনারেল যে ফর্মটা হয় আমরা যখন ডেরিভেশনটা করি, ধরো একটা এরকম y1 ওয়েভ আছে, a1 সাইন ওমেগা টি, y2 ইজ ইকুয়াল টু ধরো a2 কস ওমেগা টি, বাট একটা 5 ফেজ ডিফারেন্স আছে সাপোজ এর আর এর মধ্যে। তো যখন তুমি y বের করবে তাহলে এ ধরো সামথিং একটা সাইন কিছু একটা লিখলে ফাংশন, তো এই জিনিসটা যে আছে এটা হয় স্কোয়ার রুট অফ a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2 কস অফ ডেল্টা। ডেল্টাটা কি, ডেল্টাটা হচ্ছে এই দুটোর মধ্যে ফেজ ডিফারেন্সটা, তো এখানে 5 ফেজ ডিফারেন্স, তো 5 দিতে পারি। ঠিক আছে? এটাও সাইন ফর্মেই লিখো এইভাবে। তো এবার এখানে দেখো, এখানে
এখানে একটা কস ফর্মে আছে, একটা সাইন ফর্মে আছে। তো কস আর সাইনের মধ্যে ফেজ ডিফারেন্সটা π/2 হয়, ঠিক আছে, মানে ডেল্টাটা 5/2। এই জন্য এখানে কস ডেল্টা টার্মটা 0 হয়ে যায় এখানে। তো এই জন্য বললাম যে এখানে স্কোয়ার রুট অফ এগুলো খালি যোগ করে দাও, তাহলে অ্যান্সারটা মিলে যাবে। পুরো জিনিসটা বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, তো এটা তো হলো। 14 নম্বরটা দেখো। এক্স অক্ষ বরাবর গতিশীল একটি চলতরঙ্গের সমীকরণ এটা দেওয়া আছে, যেখানে টি সেকেন্ডে এবং এক্স মিটার এককে এটা হয়। তরঙ্গটির বেগের মান কত, মানে ভিটা কত বের করতে হবে। তো ভিটা বের করার জন্য এখান থেকে কি কি এক্সট্রাক্ট করতে পারবে, এটাকে ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস 5 ফর্মে লিখতে পারবো কিনা, ওমেগা টি মাইনাস কে এক্স ফর্মে। তাহলে ওমেগাটা কি বুঝতে পারলে, ওমেগা কত? হ্যাঁ, হ্যাঁ বলো। বলছি স্যার এটা তো আমরা ভিটি মাইনাস এক্স প্লাস ফাইভ দিয়েও করতে পারি, তাহলে তো সুবিধা হবে স্যার। কি করবে ভিটি? হ্যাঁ ভিটি মাইনাস, হ্যাঁ ওটা করতে পারো। তা দুই কমন নিয়ে নিলে কি হবে, তাহলে আমরা ভিটি মাইনাস এক্স হ্যাঁ এই তুমি, ফর্মে হ্যাঁ চলে আসছে তুমি তাহলে। যদি এটা করো ভিটি মাইনাস এক্স করো তাও হবে। তাহলে এখানে 2π/λ হয়, তাই না, কেটা। তুমি ওইভাবে করো, তাহলে হ্যাঁ কমন নিয়ে করবে, একই আসবে হ্যাঁ অ্যান্সার। স্যার, দুই কমন নিয়ে নিলে তাহলে হ্যাঁ এইভাবে, একই আসবে ওটা। মানে এখানে দেখো এক্সটা যে আছে, এক্সটার সাথে কিছু নেই, তাহলে এখানে এক্স এর সাথে 2 আছে, ও যেটা বলছে। তো আমি 2 কমন নিয়ে হ্যাঁ নিচ্ছি। স্যার ওটা দুই কমন। তাহলে 2 কমন নিয়ে নিলে এখানে 300 টি মাইনাস এক্স হলো প্লাস π/6 হলো। তাহলে এখানে ভিটা 300 হয়ে গেল, ঠিক আছে, মানে দুইটা কমন নিতে হলো। তাহলে এটা অ্যান্সার 300 হবে। আর আমি যেটা বলছিলাম সেটা একই ব্যাপার বেসিক্যালি, বাট এটা করে নাও তাহলেই হবে। আমি এটা বলছিলাম ওটাও শুনে নাও, এটাও তো ঠিক আছে, ভিটি দুটো ফর্মেই হয়, আমরা তো দেখেছি। তাহলে ওমেগাটা 600, ঠিক আছে, আর এটা হচ্ছে 2। তাহলে আমরা এটা রিলেশন জানি, ভি ইজ ইকুয়াল টু ওমেগা বাই কে। তাহলে 600/2 করে দাও, তাহলে 300 হয়ে গেল, যেটা করবে। এটা তো হলো, তারপর এটা দেখো। এটা আমরা করেছিলাম মনে হয়, তাই না, 4 আসছিল, 4-এর কাছাকাছি। এত সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোর সাহায্যে নিউট্রন রিং পরীক্ষায় দেখা গেল দশম অন্ধকার রিংয়ের ব্যাসার্ধ 0.5 সেন্টিমিটার, মানে আর 10 দেওয়া আছে অন্ধকার রিংয়ের। তো অন্ধকার রিংয়ের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, আর এম যদি হয় তাহলে আর এম স্কোয়ার ইজ ইকুয়াল টু কি ছিল, 2 এম ল্যামডা আর ছিল, এম ল্যামডা আর এটা ছিল না, বা m+1 মনে হয় ছিল, বাট m+1 করলে ওটা 0 থেকে শুরু করবে, 10-এর জন্য 9 নিতে হবে, আর এম দিয়ে করলে এমটা 10ই ধরলেই হবে। তো এখানে তোমার কি বের করতে বলেছে, বক্রতা ব্যাসার্ধটা। তাহলে আর ইজ ইকুয়াল টু আর এম মানে 0.5-এর স্কোয়ার, আর এমটা হচ্ছে 10, আর ল্যামডাটা হচ্ছে এটা 5.9 ইন্টু এটা। কোশ্চেনগুলো মিটারে দেওয়া আছে এগুলো। হ্যাঁ স্যার এটা হ্যাঁ উত্তরটা সে বি ছিল, আমি দিয়েছিলাম স্যার আপনাকে এটা। হ্যাঁ ওয়ান তুমি পয়েন্ট জিরো দিয়েছিলে মনে সিক্স আছে। মিটার এটা মানে উত্তর দিয়েছিল, আর ওই 4 উত্তর বেরিয়েছিল বলে ওটাকে দেখা গেল 4ই এসছে। হ্যাঁ মানে এটা তোমার 4 পয়েন্ট সামথিং আসে আর কি, এটা করলে, মানে ফর্মুলাটা এটা হচ্ছে, মনে রাখবে তাহলেই হবে অন্ধকার রিং এর। আর ডেরিভেশনটা তো আমরা করেছিলাম কিভাবে হয়েছিল।
তারপরেরটা দেখো, আসলে মানে প্রবলেম সলভ করলে আমার মনে হয় গলাটা বেশি খাচ্ছে। আচ্ছা তারপরে কোশ্চেনটা পড়ো। বলছে দুটি অনুভূমিক সমান্তরাল পাতের মধ্যবর্তী স্থানে, দুটি অনুভূমিক সমান্তরাল পাতের, অনুভূমিক সমান্তরাল পাত মানে একটা পাত এরকম আছে, এটা একটা পাত, ঠিক আছে, আর একটা পাত হচ্ছে উপরে আছে। বোঝা গেছে অনুভূমিক সমান্তরাল পাত। খাড়া নিম্নমুখী তড়িৎ ক্ষেত্র আছে, খাড়া নিম্নমুখী মানে এইদিকে নিম্নমুখী তড়িৎ ক্ষেত্রটা আছে, ঠিক আছে। পাত দুটির মাঝে -e আধান ও m ভরের একটি ইলেকট্রন রাখলে, মানে এখানে একটা ধরো ইলেকট্রন রাখলাম যার ভর বলে দিয়েছে m আর চার্জ বলে দিয়েছে -e, তা স্থির অবস্থায় থাকে, মানে ওটা রেস্টে আছে বলছে, আর না হলে সমবেগে চলতে থাকে, মানে না হলে মুভ যদি করেও, এদিকে মুভ যদি করেও তাহলে সমবেগে মুভ করছে। তাহলে এই ই এর মানটা কত হবে? এই যে ইটা অ্যাপ্লাই করেছো, তাতে এইটা কত? দেখো এখানে কনসেপ্টটা হচ্ছে যে এই যে বস্তুটা আছে না, বস্তুটা মানে ইলেকট্রনটা, আর দেখো একটা ইলেকট্রন এখানে আছে ধরো, এটা নেগেটিভ চার্জ, তো ইলেকট্রিক ফিল্ড যদি এই দিকে অ্যাপ্লাই হয় তাহলে ইলেকট্রনটার উপরে যে ফোর্সটা অ্যাপ্লাই হয় সেটা উল্টো দিকে হয়, তাই না? মানে ইলেকট্রিক ফিল্ডের জন্য, কেন নেগেটিভ চার্জ না, তাহলে ফোর্সটা যেটা সেটা কিউ ইন্টু ই হয়, ই কিউ, ই কি বলছি, ই ইন্টু ই হয় এইভাবে, চার্জ ইন্টু তার ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড মানে পার ইউনিট ফিল্ডে কতটা ফোর্স, তাহলে ই চার্জের জন্য, আমি ভুলভাল বকছি, ইলেকট্রিক ফিল্ড মানে পার ইউনিট চার্জে কতটা ফোর্স, তাহলে ই চার্জের জন্য ই ইন্টু ক্যাপিটাল ই হবে। এবার এটা মাইনাস যেহেতু, তাহলে এর ডাইরেকশন যেদিকে সেটার উল্টো দিকে ডাইরেকশন যাবে, এর মানে আমি এটা বলতে যাচ্ছি এটার ইলেকট্রিক ফিল্ডটার জন্য এ উপরের দিকে যেতে চাইবে, ইলেকট্রিক ফিল্ডের জন্য এ উপরের দিকে যেতে চাইবে ইলেকট্রনটা, কিন্তু ইলেকট্রনটার যেহেতু মাসও আছে তো ও গ্র্যাভিটির জন্য নিচের দিকে যেতে চাইবে, মানে নিচের দিকে গ্র্যাভিটির জন্য mg, আর উপরের দিকে এই যে ইলেকট্রিক ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটার জন্য ই আর ক্যাপিটাল ই, তো এ রেস্টে কখন থাকবে? যদি এই দুটো ফোর্স কি হয়, ব্যালেন্স করে যায়, তখনই তো রেস্টে থাকবে না। তো কন্ডিশন ফর রেস্ট হচ্ছে যে ই ক্যাপিটাল ইটা mg এর সাথে সমান হতে হবে, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা হবে mg বাই ই। বোঝা গেছে? তাহলে অপশন হচ্ছে ডি। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। ঠিক আছে, প্লেটগুলো ভালোই বানিয়েছি। আচ্ছা তারপরে 17 নম্বরটা বলছে এ আর বি বিন্দুর মধ্যে রোধের মান বের করতে বলছে, তুল্য রোধটা কত হবে। তো এইখানে দেখো না, এটা তো ইজি আছে না, মানে এটা যদি এই জিনিসটাকে আমি কনসিডার করি এ বি সে সি উপরের পাতটা ডি, হয়ে যাবে। হ্যাঁ এবিসিডি একটা হুইস্টন ব্রিজ হয়ে যাচ্ছে না, তো এটা এবিসিডি হুইস্টন ব্রিজ যদি হয়ে যায়, আর ব্যালেন্স কন্ডিশনেও আছে দেখো, মানে পি বাই কিউ আর বাই এস করো, সবগুলোই 10-10, মানে ব্যালেন্স কন্ডিশনে আছে, মানে এই 20 ওহমের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে কি? যাবে না। 20 ওহমের মধ্যে দিয়ে যদি কোনো কারেন্ট না যায় তো আমি এটাকে রাখা না রাখা বরাবর, তো আমি মুছে দিলাম, নেই এটা ধরে নাও। আচ্ছা নেই যেহেতু এখন, তো নেই মানে
এখন তো বুঝতেই পারছো তাহলে এই দুটো কিতে আছে, সিরিজে, মানে 10 10 20 হলো। এই দুটো কিসে আছে, সিরিজে কত হলো, 10 10 20 হলো। আর এটা 40 আছে, 20 আর 20 প্যারালালে আছে, তাহলে এদের ইকুইভ্যালেন্ট হবে 10, কারণ দুটো প্যারালাল সেম হলে তার অর্ধেক হয়ে যায় 10। তাহলে 10 আর 40 আছে, তাহলে এর যদি ইকুইভ্যালেন্ট করো তাহলে 10 × 40 বাই 10 + 40 মানে 50, তাহলে এটা হলো 40/5 মানে 5 8 মানে 8 হলো, তাহলে এটা হবে সি। বোঝা গেছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে। স্যার স্যার এখানে আমি দেখেছি স্যার বেশিরভাগ প্রবলেম গুলোতে যে স্যার এই যে হুইস্টন ব্রিজ আর মাঝখানে যদি কোনো কারেন্ট না ফ্লো করে, তাহলে দেখা যায় যদি সেম মান থাকে সেই সেম মানটাই হয়ে যায় রেজিস্ট্যান্স। স্যার ওটা যদি মনে রাখতে হবে। কোথায় এখানে সেম কোথায় হয়েছে, 8 হয়েছে তো। না না, ওটা নয় স্যার, ওই যে 10 10 যেগুলো আছে ওটারই ও শুধু ওটার 10টাই ক্ষেত্রে হবে, কোনো কারেন্ট ফ্লো হবে আর। হুম। আর তাহলে 10-এর সঙ্গে এখন আর 40 ডাইরেক্ট করে দিলে তুমি হয়ে শোনো যাচ্ছে। না, তাহলে তুমি খালি হুইস্টন ব্রিজের ক্ষেত্রে খালি যদি ধরো, খালি হুইস্টন ব্রিজের ক্ষেত্রে যদি ওর সাথে আর অন্য কিছু না থাকে, তাহলে এবার সাপোজ ধরো আমি ইন জেনারেল আর ধরে বলছি, আর তাহলে আর আর আছে, আর আর আছে, ব্যালেন্স কন্ডিশনে আছে, তো এইদিকে কোনো যাবে না, এটা বাদ দাও, তাহলে আর আর মানে 2R, আর 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 মানে 2R, 2R 2R প্যারালালে মানে আরই হবে। এটা হ্যাঁ, তো এই ক্ষেত্রে হুইস্টন ব্রিজের ক্ষেত্রে আরই হবে। ওটাই হবে অ্যান্সার, খালি হুইস্টন ব্রিজ থাকলে ওটা অ্যান্সার বসিয়ে দিলে হুম। হয়ে যাবে। বাট হুইস্টন ব্রিজের সাথে আরও যদি কিছু কানেকশন থাকে যেমন এখানে আছে, তো ওটা ক্যালকুলেশন করতে হবে। ইয়েস, ইওর হ্যাঁ, অবজারভেশন ওটা ইজ তখন স্যার গুড। ওটা প্যারালালে নিতে হবে। হ্যাঁ, তখন প্যারালালে নিয়ে নাও। ঠিক আছে, তাহলে এটা তো 8 আসলো। তারপরে দেখো 18 নম্বরটা। স্যার বলছে এটা কেভিএল দিয়ে হবে তো? হ্যাঁ, কেভিএল দিয়ে হবে, এটা আমরা করেছিলাম নাকি মনে হচ্ছে। দেখো না, হ্যাঁ স্যার, স্যার হ্যাঁ, তড়িৎ প্রবাহ মাত্রা কত, তো আমি ধরে নিচ্ছি তড়িৎ প্রবাহ মাত্রা আই। তো আই যদি হয়, তাহলে আমি বলেছিলাম যেটা পজিটিভের দিকে যায় সেটা পজিটিভ ধরবো, তাহলে এটা 2 ভোল্টটা পজিটিভ হলো। আর এখানে এটা হয়ে গেল তোমার কি, আচ্ছা না হলে এইভাবে করো না, ডাইরেক্ট করে দাও, যেহেতু উল্টো হচ্ছে, মানে এদের মধ্যে ভোল্টেজ ডিফারেন্সটা কত হচ্ছে, এটা এটার মধ্যে 3 ভোল্ট, আর পুরোটাতে যদি একটাই কানেকশন আর কোনো ব্রাঞ্চ নেই, তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত, 20, তাহলে আই ইন্টু 20 আর 10 30, তাহলে আই ইজ ইকুয়াল টু হয়ে গেল 3/30, মানে 1/10, মানে 0.1, 0.1 এম্পিয়ার। স্যার এটা বুঝতে পারিনি স্যার, কি বুঝতে করে হলো? পারোনি? আমি বলছি যে তুমি না যদি স্যার। কেভিএল অ্যাপ্লাই করো তাও হবে, কিন্তু আমি বলছি যে এখানে এই ব্যাটারি দুটো যদি আমি এইভাবে কেভিএলটা অ্যাপ্লাই করি এইভাবে, তাহলে এর ডাইরেকশনটা এখানে যদি, যে এটা প্লাস হচ্ছে না, এখানে মাইনাস হচ্ছে, একটা প্লাস ভোল্টেজ হচ্ছে, একটা মাইনাস ভোল্টেজ হচ্ছে আমাদের কনভেনশন অনুযায়ী, হ্যাঁ স্যার। তো ডিফারেন্সটা 3 হচ্ছে না, আমি এটা হুম। বলছি। তাহলে ভোল্টেজ টোটাল 3 হচ্ছে, হুম। আর সেই ক্ষেত্রে I1 R1 করো, মানে I R1 করো প্লাস I R2 করো, কারণ এটা তো কোনো ব্রাঞ্চ নেই আর কি, কারেন্টটা পুরোটা দিয়ে যাচ্ছে, তো আমি ওটাই করেছি, আইটা আর রেজিস্ট্যান্সগুলো যোগ করে দিয়েছি, 10 আর 20 30 করে, তাহলে I × 30 ইজ ইকুয়াল টু 3 হলো, তাহলে I ইজ ইকুয়াল টু এটা হলো। দেখো, হুম। কোনো ডাউট আছে কি? আমরা স্যার দুধাপে করতাম, আপনি একভাবে করে দিয়েছেন যেহেতু এগুলো হ্যাঁ, স্যার ইসে আছে, একভাবেই শ্রেণীতে করে আছে বলে, দিয়েছি, তাই তো? এখানে কোনো আর ডিভিশন হচ্ছে না, না শ্রেণী। কারেন্টটা এইদিকেই তো কারেন্টটা যাচ্ছে। হুম। হুম, ঠিক আছে স্যার। তারপরে 19 নাম্বারটা দেখো।
1000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি তারের রোধ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই তারের রোধের 4 গুণ। মানে ব্যাপারটা বলে দিয়েছে যে R0 যা হবে R1000টা তার থেকে 4 গুণ হবে বলে দিয়েছে। তাহলে তারের রোধের উষ্ণতা গুণাঙ্কের মান কত? দেখো টেম্পারেচারের সাথে রোধের আমরা একটা রিলেশন পড়েছিলাম, কি ছিল? যে রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু টি টেম্পারেচারের রেজিস্ট্যান্স যেটা হয় সেটা জিরোতে রেজিস্ট্যান্স যেটা হয় সেটা 1 প্লাস আলফা টি হয়। আলফাটা উষ্ণতার ডিফারেন্সটা, এটা আমরা পড়েছিলাম। আর এই ফর্মটা মনে রাখাটাও সুবিধা, কারণ আমরা এক্সপেনশনগুলো যে পড়েছি এই ফর্মেই আছে না। দৈর্ঘ্য প্রসারণ সবই তো আছে। হ্যাঁ হ্যাঁ, এই ফর্মেই আছে, তো এটা মনে রাখতে পারবে। এবার এখানে দেখো কি বের, আলফাটা বের করতে হবে। তো আর টিটা কত বলেছে? আর টিটা হচ্ছে 4 টাইমস R0, আর এখানে R0 1 প্লাস আলফা টি। টিটা হচ্ছে 0 আর 1000-এর মধ্যে ডিফারেন্স, মানে 1000ই হবে। তাহলে R0 R0 কাটো, তাহলে এখানে 1 আর এদিকে 4, তাহলে 4 মাইনাস 1 মানে 3 হলো। তাহলে আলফা ইজ ইকুয়াল টু 3/1000। 3/1000, 3/1000 মানে 0.003 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। বোঝা গেছে? তাহলে অপশন সি। আচ্ছা, তারপরে কোন কুণ্ডলীতে তড়িৎচালক বল মানে এপসাইলনটা আবিষ্ট হয় যখন কুণ্ডলীটির সঙ্গে জড়িত চৌম্বক ফ্লাক্স মানে ফাইটা। তাহলে এপসাইলন ইকুয়াল টু মাইনাস ডি ফাই ডিটি আমরা জানি, এটা জানি। তো বলছে কেবলমাত্র হ্রাস পেলে হয়, কেবলমাত্র বৃদ্ধি পেলে, হ্রাস বা বৃদ্ধি পেলে না একই থাকে, কি হবে? কি হবে? কোনটা মনে হচ্ছে? স্যার বৃদ্ধি পাবে। হাত বৃদ্ধি পেয়ে, হাত বৃদ্ধি দুটোই হবে। হ্রাস বৃদ্ধি দুটোই। দেখো আমি বলেছিলাম যে ধরো একটা আছে, রিং আছে। এবার তুমি একটা চুম্বকের নর্থ পোলটা তুমি এদিকে নিয়ে যাচ্ছ ধরো, তো এখানে বেশি বেশি বলরেখাটা যাচ্ছে এখন। তো তখন এখানে তুমি একটা অ্যামিটার লাগালে একটা ডিফ্লেকশন দিবে বা গ্যালভানোমিটার লাগাও। কিন্তু যদি এইটাকে তুমি দূরে নিয়ে সরে যাও না, তখনও ডিফ্লেকশন দেয়। এর মানে যখন দূরে নিয়ে যাচ্ছ তখন তো এখানে বলরেখাটা কমছে, তো কমলেও কিন্তু ডিফ্লেকশন দেয়, মানে তখনও কারেন্ট যাচ্ছে, মানে তখনও ভোল্টেজ মানে আবেশ কি বলে জানো, তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছে। দুটোই হবে, বৃদ্ধি পেলেও হয়, মানে চেঞ্জটা মনে রাখবে, এখানে চেঞ্জ হলেই হবে, বুঝতে পেরেছো? সেটা বাড়ুক বা কমুক কিন্তু চেঞ্জ হতে হবে। ডি ফাই আছে তো, ডি ফাই আছে টাইমের রেসপেক্ট, তাই না? চেঞ্জটা হতে হবে, সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, ঠিক? তাহলে হ্রাস বা বৃদ্ধি পেলে হবে। হ্যাঁ স্যার। তারপরে দেখো বৃত্তাকার কুণ্ডলীর ব্যাপারটা। বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, পাক সংখ্যা হচ্ছে 100, কুণ্ডলীর তড়িৎ প্রবাহ মাত্রা 1 অ্যাম্পিয়ার, মানে আইটা বলে দিয়েছে চুম্বক ভ্রামক। দেখো একটা যদি রিং হয় না, রিং বা কোনো বদ্ধ কুণ্ডলী, আই যদি কারেন্ট হয় তাহলে চৌম্বক ভ্রামক যেটা হয় সেটা আই ইন্টু ওর এরিয়াটা। একটা যদি রিং হয় তাহলে যদি 10টা হয় তাহলে 10 টাইমস হয়ে যাবে, তাহলে এনটা হলে এন টাইমস হয়ে যাবে। মানে আমি এটা বলতে চাচ্ছি যে চৌম্বক ভ্রামক যেটা হয় সেটা এন পাক সংখ্যা আই ইন্টু ওর এরিয়াটা হয় যদি কোনো এইভাবে কুণ্ডলীতে কারেন্ট যায়। এবার এখানে সবগুলো বলে দিয়েছে, 100টা পাক সংখ্যা আছে, কারেন্ট হচ্ছে 1 অ্যাম্পিয়ার, আর এরিয়াটা কত, পাই আর স্কোয়ার, কিন্তু এটা অ্যাম্পিয়ার আছে, এগুলো মিটার স্কোয়ারে আছে। আরটা
সেন্টিমিটার আছে, মানে মিটারে করতে হবে, তাহলে 10 সেন্টিমিটার মানে 0.1 মিটার, তাহলে আর স্কোয়ার মানে 0.1 ইন্টু 0.1। কিন্তু এই 100টার জন্য এই পয়েন্টগুলো উঠে যাবে, মানে এটা 1 হলো, মানে পাই হলো বেসিক্যালি, তো পাই মানে 3.14 না অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। স্যার স্যার সূত্রটা, এই সূত্র থেকে ভালো অঙ্ক পড়ছে স্যার, আগে একটা হ্যাঁ ছিল দেখলাম। হ্যাঁ, তো এটা মুখস্থ করে না, মুখস্থ না মানে আই মানে কারেন্ট ইন্টু ওই কুণ্ডলিটার যে ক্ষেত্রফলটা যতটা, ওটা হয়, ওটা চৌম্বক ভ্রামকের মান হয়, ঠিক আছে? এটা আমরা ক্লাসে বলিনি, বাট এখন আমি বলে দিলাম, তো এখন জেনে নাও। তড়িৎ প্রবাহমাত্রা বাড়লে এটা এটা বাড়বে, আর পাক সংখ্যা বাড়লে বাড়ে, ক্ষেত্রফলটা বাড়লেও বাড়ে, তাই তো? হ্যাঁ হ্যাঁ সমানুপাতিক হ্যাঁ, সম্পর্ক, এটা বুঝতে, এই হ্যাঁ জন্য বুঝতে একসাথে পারছি। করে দিচ্ছি। হুম। আচ্ছা, বুঝতে পেরেছি স্যার। ইউনিট এগুলো যখন করবে ইউনিটটা মাথায় রাখবে, তাড়াহুড়া করে না হলে আবার দেখা গেলো 10ই বসিয়ে দিয়ে চলে আসবে। যদিও এখানে অ্যান্সার মিলতো না 10 বসালে, কিন্তু অনেক সময় ওরা চালাকি করে দিয়ে দেয় অ্যান্সারটা। তারপরেরটা দেখো, পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ শূন্য হয়। অনুভূমিক উপাংশটা কোথায়, কোথায় শূন্য হয়? নিরক্ষীয় অঞ্চলে। নিরক্ষীয় অঞ্চলে হবে। দেখো আমি পৃথিবীটা যদি বানাই, তাহলে পৃথিবীটা এরকম হলো, ধরো এ তো গোল তো হয় না, তো পৃথিবীর যে চৌম্বকটা আছে সেটা এদিকে নর্থ আছে, এদিকে সাউথ আছে চৌম্বকটা, ঠিক আছে? আমাদের নর্থ পোল জিওগ্রাফিক্যাল এইদিকে নর্থ, এদিকে সাউথ জিওগ্রাফিক্যাল ওটা। এবার এখানে যে বলরেখাগুলো হবে, তো সেইগুলো এখানে এভাবে করে বের হবে না, বের হয়ে ইস বলরেখাগুলো নর্থ থেকে সাউথের দিকে যায়, বলরেখাগুলো আমরা জানি, তাহলে এইভাবে করে আসবে। সিমিলারলি এখানে বলরেখাগুলো এভাবে আসবে, এইভাবে করে চলতে থাকবে, রাইট? তো আমি যদি মেরুতে কনসিডার করি, তাহলে মেরুতে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হচ্ছে বলরেখাগুলো আর এটার সাথে, মানে পৃথিবী পৃষ্ঠটার সাথে, হচ্ছে কি না? স্যার তো এখানে 90 ডিগ্রি ভুলে হচ্ছে, গেছি। মানে এর কি কোনো অনুভূমিক উপাংশ আছে এখানে? এই বি গুলোর অনুভূমিক উপাংশ আছে কি এখানে? নেই, না নেই। স্যার, এর মানে মেরুতে থাকবে না। মেরু কিন্তু অঞ্চলে হবে। হ্যাঁ, এখানে তো সবগুলো যা আছে অনুভূমিকই আছে নিরক্ষীয় অঞ্চলে, এখানে যা আছে সব তো এর প্যারালালি যাচ্ছে না, তো ওখানে ম্যাক্সিমাম থাকবে অনুভূমিকটা। তো ব্যাপারটা হচ্ছে এখানে তাহলে মেরুতে থাকবে না, কোথায় গেল? মেরু অঞ্চলে থাকবে না, ঠিক আছে? আর বাকি সব জায়গায় থাকবে কম বেশি, কিন্তু মেরুতে পারপেন্ডিকুলার হয়ে যাচ্ছে না পুরো। নিরক্ষীয় অঞ্চলে কি ওটা ম্যাক্সিমাম হবে? হ্যাঁ, তাহলে নিরক্ষীয় অঞ্চলে বিএইচ এর মানটা ম্যাক্সিমাম হবে এখানে, কারণ এখানে যেগুলো যাচ্ছে, তো এইভাবে তো সব হুম। দিক থেকে যাচ্ছে, 3D তে এইভাবেও যাবে উপর থেকে, 3D তে এখানে বোঝানো যাবে না, বাট স্টিল এখানে তো এভাবে করে যাবে, থাক, মানে নিরক্ষীয়তে প্যারালাল হয়ে যাচ্ছে আর কি, তো অনুভূমিকটা বেশি হবে। তারপরে এটা দেখো, আলোক তড়িৎ ক্রিয়া ফটো ইলেকট্রিক ইফেক্ট থেকে দেওয়া আছে 0.6 ইলেকট্রন ভোল্ট কার্য অপেক্ষক, ওয়ার্ক ফাংশনটা বলে দিয়েছে 0.6 ইলেকট্রন ভোল্ট। স্যার এই পোর্শনটা একটু থিওরিটা বলে দেবো বলেছিলেন। হ্যাঁ, তো এখন এই কোশ্চেনটা রিলেটেড আমি বলে দিচ্ছি, ঠিক আছে? না হলে বলেই দিই তাহলে। আর না স্যার, কালকে একটা ক্লাস নিয়ে এসে ওই 2-3টে টপিক আছে বাকি, ওগুলো একটু বলে দিবেন না? তো এই কোশ্চেনটা থাক না হলে এখন। হ্যাঁ স্যার, ওই ওই সেটে একটা বাকি আছে, থাক স্যার। হুম, এটা তো করতে হবে, স্যার, এটা তোমাদের কেমিস্ট্রি প্রথম জিনিস। দিকে ওই কিছুটা বাকি আছে কিনা ওটা একটু ওই থিওরিটিক্যাল ক্লাসটা করে নেন কালকে হ্যাঁ কিছুক্ষণ, ঠিক আছে, তারপরে প্রবলেম করবেন। আর আমাদের স্যার প্রবলেমেই তো প্রবলেম হচ্ছে বেশিরভাগ। ঠিক হ্যাঁ, আছে। তো প্রবলেমগুলোই সলভ, হ্যাঁ
কনভারসেশন যে হচ্ছে যে কিনা আমাদের আরে কনসেপ্টটা আসছেই তুমি যে বলছো যে আমি বলছি। এটা মুখস্থ করে নেবো, মুখস্থ করে তো এটা কি কোশ্চেন দিবে? এটা দিবে না। এই ধরনের ডাটা অন্য কিছু না দিয়ে না দিল, এখানে এলআই ডবল সে পজিটিভের জায়গায় বেরিলিয়াম দিয়ে দিল, অন্য কিছু দিয়ে দিল। হ্যাঁ হ্যাঁ তো সেই ক্ষেত্রে তোমাকে ধারণা করার তো আন্ডারস্ট্যান্ডিংটা বুঝতে হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো মুখস্থ করে গেলে হবে না, ঠিক আছে? তো এবার 24 নাম্বারটা দেখো। বলছে হাইড্রোজেন পরমাণুর ভূমি স্তরে থাকা একটি ইলেকট্রন, ভূমি স্তর মানে গ্রাউন্ড স্টেট, ঠিক আছে, মিনিমাম এনার্জি স্টেট, একটি ইলেকট্রনকে অপসারিত করতে এই তো ইলেকট্রন ভোল্ট লাগে, মানে আয়োনাইজেশন পটেনশিয়ালটা বলে দিয়েছে গ্রাউন্ড হাইড্রোজেনের। শক্তির প্রয়োজন হচ্ছে, তাহলে এলআই ডবল পজিটিভ, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, মানে লিথিয়াম মানে প্রোটন হচ্ছে 3টা, ঠিক আছে? তাহলে ইলেকট্রনও 3টা, বাট ডবল পজিটিভ হয়েছে, মানে দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে, মানে বাইরে একটা ইলেকট্রন আছে, ঠিক আছে? তো এই আয়নের জেডটা বলে দিয়েছে 3। ভূমি স্তরে থাকা ইলেকট্রনকে অপসারিত করতে কত শক্তি লাগবে? তো শক্তির রাশিমালাটা তোমাদের জানতে হবে। ইএন ইজ ইকুয়াল টু যেটা হয়, সেটা হয় যে ই জিরো গ্রাউন্ড স্টেট, জেড স্কোয়ার বাই এন স্কোয়ারের সাথে হয়, ঠিক আছে, গ্রাউন্ড স্টেট। আর ই জিরোটা এখানে বলে দিয়েছে 13.6 ইলেকট্রন ভোল্ট, 13.6 ইলেকট্রন ভোল্ট। তো জেডটা কি অ্যাটমিক নাম্বার, তাহলে এখানে লিথিয়াম ডবল পজিটিভের ক্ষেত্রে জেডটা 3, তাহলে 3 স্কোয়ার। আর এনটা কি নাম্বার অফ অরবিট, কক্ষ কতগুলো আছে, তাহলে লিথিয়াম ডবল পজিটিভে কক্ষ কতগুলো আছে? এটা ধরো নিউক্লিয়াসটা, যেহেতু একটাই ইলেকট্রন, তাহলে একটা ইলেকট্রন এখানেই আছে, তাহলে একটাই কক্ষ আছে, মানে এনটা 1। স্যার বলছি আর এভাবে এমনি হবে না স্যার, গ্রাউন্ড ভূমি স্টেট স্তরে থাকা শোনো, ইলেকট্রনটি হ্যাঁ হ্যাঁ গ্রাউন্ড স্টেট বলেছে, হ্যাঁ তাহলে এনটা 1ই বসিয়ে দাও, ঠিক আছে? ই ওয়ানটা বের করতে বলেছে, কিন্তু একটা ইলেকট্রন তো এখানে। ঠিক আছে। তো এবার কত হচ্ছে এটা? 9 ইন্টু 13.6 4 কত হচ্ছে? 9 6 যা 30, 122 122.4 না? স্যার। এ তো ইলেকট্রন ভোল্ট। হ্যাঁ ঠিক আছে, মানে এনটা তুমি ওই জিনিসটা গ্রাউন্ড কত তম এনার্জি স্টেটে আছে ওটাই, আর ওটাই তো না, মানে এইগুলো যে এই কক্ষে আছে মানে কি, এটাই তো n ইকুয়াল টু 1 মুখ্য কোয়ান্টাম সংখ্যা, তারপরে এরপরের কক্ষতে n ইকুয়াল টু 2 হয়, তাই একটা ইলেকট্রন আছে মানে ওই কক্ষে আছে, কক্ষটার সংখ্যাটা, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটার কথা বলা হচ্ছে, ঠিক আছে? আর স্যার রেডিয়াসের ক্ষেত্রে ওটা হয়ে যাবে এন স্কোয়ার বাই জেড স্কোয়ার না স্যার? হ্যাঁ, রেডিয়াসের ক্ষেত্রে তোমার যেটা আর এন হয়, সেটা আর এন মানে এন আর স্কোয়ার জিরো বাই জেড এন স্কোয়ার। এন স্কোয়ার হয়, এন স্কোয়ার। হ্যাঁ এন স্কোয়ার আর জেড জেড আসবে না স্যার? হ্যাঁ, জেড স্কোয়ারটা, এটা শুধু হাইড্রোজেনের ক্ষেত্রে বলছি, অন্যগুলোর ক্ষেত্রে জেড স্কোয়ারটা কোথায় নিচে থাকে না এন কোথায় স্কোয়ার থাকে বাই এটা জেড, দেখবে। হ্যাঁ এন স্কোয়ার বাই জেড, এন জেড স্কোয়ার। স্কোয়ার না। আচ্ছা এটা একটু দেখে নিবে তুমি, ঠিক আছে, এটা দেখে নিবে। আচ্ছা আমি শুধু এটাই মনে রাখি যে আর এন ইজ ইকুয়াল টু আর জিরো এন স্কোয়ার হয়, এটা হাইড্রোজেনের অ্যাটমের ক্ষেত্রে। কিন্তু এই ধরনের কোশ্চেন করতে গেলে তোমাকে ওই জেড দিয়ে যেটা আছে জেনারেলটা, ওটা মনে রাখতে হবে, ঠিক আছে? নাহলে আমি একটু দাঁড়াও বলে দিচ্ছি, তাহলে 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট। হ্যাঁ স্যার ওটা এন স্কোয়ার, ওটা ভিটা হ্যাঁ, মানে ব্যাপারটা দাঁড়ালো এটাই তাহলে যে, আসলে এগুলো শোনো, মানে আমি যদি পুরোটা মানে সবগুলো একসাথে লিখি, তাহলে এনার্জি যেটা হচ্ছে সেটা হচ্ছে গ্রাউন্ড স্টেটে জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, এটা তো। আর যেটা তোমার রেডিয়াসটা, ওটা হচ্ছে এন স্কোয়ার তো হয়, বাই জেড হয়। বাই জেড। হুম। আর এখানে জেড বাই হ্যাঁ এন হয়, ভেলোসিটিতে প্রপোর্শনাল টু জেড বাই এন, জেড তাই বাই তো? এন। জেড বাই এন, ঠিক আছে। স্যার ইএন টা জেড স্কয়ার বাই এন স্কয়ার আর ভিটা জেড বাই এন, মানে দুটো স্কয়ার উঠে যায়, এটা শুধু মনে রাখলেই হয়। হ্যাঁ, আর ভি জিরোটা কত রেনা?
তো 2.18 ইন্টু 10 টু দ্য মাইনাস 18 নাকি একটা ব্যাপার আছে, ওটা মনে থাকে না স্যার। 10 to ওটা the ওই power কোশ্চেনটা 6, তো আসে না সেরকম। 2.18 into হ্যাঁ 10 to the power 6 মিটার পার সেকেন্ডে। 2.18 এই ভি এখানে v0 যেটা 2.18 10 to the power 6 মিটার into the verse মিটার পার সেকেন্ডে, মানে ভালোই আছে তাই meter না? per second. লাইটের তো 10 to the power 8 হয়, মানে এটাও ভালোই স্যার আছে। আর এ তো বেশি স্পিডে ঘুরে বলেই তো আমরা দেখতে পাই না, না ওটা ক্লাউড দেখতে পাই, দেখতে পাও না তো। ঠিক আছে, তাহলে এগুলো একটু তোমরা তাহলে এখন যে তোমাদের যে শীটটা বানাতে বলেছি ওখানে এগুলো লিখে রাখবে, এগুলো কাজে দিবে, শর্ট করে লিখে রাখবে। আচ্ছা এটা হলো, তারপরেরটা দেখো। এ তো অ্যাংস্ট্রম ডিগ্রি তরঙ্গ দৈর্ঘ্যের ফোটনের শক্তি, এটা তো ইজিলি করতে পারবে। ফোটনের শক্তি কি হয়? E is equal to h নিউ, মানে h c বাই ল্যামডা, নিউ মানে c বাই ল্যামডা। হ্যাঁ, এবার পয়েন্ট হচ্ছে যে এখানে যেটা ব্যাপার হচ্ছে যে h এর মান কত, c এর মান কত। h হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, 6.6 into 10 to the minus 6.627 into 34 joule, 6.6 into 10 to the power minus 34 না 34 জুল। হ্যাঁ স্যার। জুল। আর এটা 3 into 10 to the power 8, আর এটা হচ্ছে 5700 অ্যাংস্ট্রম, মানে 10 to the power minus 10 মিটারে করলে। 10 কিন্তু এটা যে আসবে এটা জুলে আসছে না, এটা জুলে আসছে। ওটা ইলেকট্রন ভোল্ট ইলেকট্রন ভোল্টে করলে তো কি ওটা ইলেকট্রনের ভ্যালু দিয়ে ভাগ করে দাও, মানে 1.6 into 10 to the power দিয়ে minus ভাগ 19 করতে দিয়ে, হবে। হ্যাঁ তো ভাগ করে দিলে ইলেকট্রন ভোল্টে আসলো। তো এবার এটা করে বলো কত হয়, এটা ইলেকট্রন ভোল্টে ক্যালকুলেশন আসলো। স্যার এটা বুঝে গেছি স্যার, না না এটা বুঝে 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 গেছি গেছে। স্যার, এটা করব না। আরে এক্সপোনেন্ট গুলো করো। ওই স্যার এটা পরীক্ষা করব স্যার, হ্যাঁ করবে করবে। এগুলো পরীক্ষা আচ্ছা করা তোমরা যাবে দাঁড়াও, স্যার। আমি একটা জিনিস নিয়ে আসছি, তোমরা এটা করো। আমি একটা জিনিস বলছি, ওটা লিখে রাখতে পারো কোথাও, না এ তো ক্যালকুলেশন না করতে হলে। এই যে এইচ সিটা হয় না, এইটা হয় 1240-এর মতো ইলেকট্রন ভোল্টে করলে, ইলেকট্রন ভোল্ট ন্যানোমিটারে, বোঝা গেছে? ইলেকট্রন ভোল্ট ন্যানোমিটারে। তো এই ভ্যালুটা যদি মনে রাখো ডাইরেক্ট ইলেকট্রন ভোল্টে, তাহলে এ তো কিছু দরকার নেই। তাহলে 1240 ইলেকট্রন ভোল্ট ন্যানোমিটারে, তার মানে ল্যামডাটাকেও তোমাকে কি করতে হবে, ন্যানোমিটারে করতে হবে। তাহলে 5700, এটা অ্যাংস্ট্রমে, ন্যানোতে করলে কি হবে, 10 টু টু দি দি পাওয়ার পাওয়ার মাইনাস 9। 10 to the power 9 -1, minus 9 মানে 10 টু দি পাওয়ার, 9 স্যার। আরে ও 9 এখানে কেন, 1 অ্যাংস্ট্রম আছে না, বুঝতে পেরেছি। অ্যাংস্ট্রম থেকে মিটারে যাও, মিটার থেকে 9 হ্যাঁ করো। হ্যাঁ হ্যাঁ স্যার, তাহলে এই একটা হ্যাঁ স্যার, জিরো হ্যাঁ আর স্যার, একটা জিরো আর এটা গেল আর কি, মানে এটা একটা জিরো আর এইটা গেল, মানে 124/57 হলো। তাহলে এটা কত হলো, 2 দিয়ে যাচ্ছে নাকি, 2 দিয়ে, তাহলে 2 দিয়ে একটাই অ্যান্সার আছে, বোঝা গেছে? তো আমি এটা বলতে যাচ্ছি যে এই পুরোটা যদি তোমাদের ভয় লাগে, তো এই 1240টা ন্যানোমিটারটা মনে রাখতে পারো, এটা বলতে যাচ্ছি। হ্যাঁ স্যার, এটাই করতে হবে। 1240 ইলেকট্রন ভোল্ট হ্যাঁ ন্যানোমিটারে। হ্যাঁ, তো কালকে থেকে তোমাদের রোল নাম্বার 1240 হলো, ঠিক আছে? 1240, হ্যাঁ আরে 1240 রোল মানে স্যার নাম্বার হলে ভালো। 4035 হ্যাঁ হ্যাঁ তো লিবে স্যার, 1240 ভালো তো, হ্যাঁ, মানে ভালো 1240, র্যাঙ্ক কি আছে এটা তার তো মানে। ঠিক স্যার আছে। 1240 যদি রোল নাম্বার হয় তাহলে তো চান্সই পাবো না স্যার। কেন, তো 30,000 না কত ভ্যাকেন্সি আছে না? না, নেট আমাদের পাওয়া তো যায়। যেটা স্যার বলছি স্যার, ফিজিক্যাল সায়েন্সে যে কত অ্যাপ্লিকেশন পড়েছে বোঝা যাচ্ছে না স্যার, কোথা থেকে জানা যাবে? আমি ওগুলো জেনে ব্যাপারে লাভ জানি নাই না। তবুও। শোনো আমি বলছি যে 1240 এটা যে আছে ওর রোল নাম্বারটা, তো এটা ন্যানোমিটারে আছে, এটা বলছি, এটা মনে রাখবে, না হলে দেখা গেল আবার গন্ডগোল পাকিয়ে দিলে। তো এখানে যদি ন্যানোতে থাকে হ্যাঁ তো স্যার, ডাইরেক্ট এটাই মনে বসিয়ে দিবে। রাখবো হ্যাঁ 1240 হুম।
ঠিক আছে। 1240 ঠিক আছে। আর বেশিরভাগ সময় অ্যাংস্ট্রমই থাকে স্যার। ওটা 10 টু দ্য -1 দিয়ে ভাগ করতে গুণ করে দিলে ব্যাস। হ্যাঁ হ্যাঁ এটা সহজ হয়েছে স্যার। বেশিরভাগ ঠিক। ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, না হলে এটাকে তুমি আরেকটু করেও যদি, যে ধরো 1240, তো মানে 10⁻⁻1 করলে না, মানে উপরে একটা জিরো হয়ে গেল, মানে 12,400 করলে অ্যাংস্ট্রমে তুমি বসাতে পারো তাহলে ডাইরেক্ট। যদি এটা হুম মনে রাখো, 12,400 মনে রাখো, তাহলে অ্যাংস্ট্রমে হ্যাঁ বসাতে স্যার, পারবে। 12,400। হ্যাঁ, তোমার যেটা ইচ্ছা। তাহলে তুমি এটা মনে রাখো না হলে, যে 12,400 আমার রোল নাম্বার, তাও চাকরিটা পাবো, কিন্তু এটা অ্যাংস্ট্রমেই বসালেই হয়ে যাবে। বোঝা গেছে? 12,400 তো পাবোই না স্যার, যদি রোল নম্বর পাই। আরে ওভারঅল বলছি, ওভারঅল সব মিলিয়ে আর সব 30,000-এর মিলিয়ে মধ্যে। হবে, শুধু ফিজিক্যাল সায়েন্স হলে তো হবে না। ফিজিক্যাল সায়েন্সে তো অতগুলো অ্যাপ্লাই করবে না মনে হয়। সিটি নেই স্যার। ফিজিক্যাল সায়েন্সে স্যার 60,000 অ্যাপ্লাই করেছে। কি বলছো? কত? দেখলে নাকি এমনি বলছো? এসে ইউটিউব চ্যানেলে বলছিল স্যার। ও, ইউটিউবে আমার তো বিশ্বাস আর হয় না নেবে স্যার। স্যার। ওরা কি কোথাও দেখে নে- দেখে বলে, প্রুফ দিয়ে বলছে না এমনি বলছে? না স্যার, এমনি একটা অ্যাপ্রক্স বলছে। আচ্ছা ঠিক ওরা আছে, একটা আইডিয়া করে ওটা ওটা আমাদের দরকার নেই। হ্যাঁ। এখানে এখানে পড়ো, জেনার ডায়োডকে ব্যবহার করা হয় কি? একমুখী কারক, রেকটিফায়ার, না না, এটা নর্মাল ডায়োড। ভোল্টেজ ইয়েস, ভোল্টেজ রেগুলেটর হিসেবে এটা ডাইরেক্ট মুখস্থ বিবর্ধক করা। হিসাবে। অ্যাম্প্লিফায়ার হিসেবে ট্রানজিস্টর আমরা ইউজ করেছি, ভোল্টেজ অসিলেটর, ট্রানজিস্টর। এটা নর্মাল ডায়োড, ভোল্টেজ রেগুলেটর হিসেবে ইউজ করি। বলেছিলাম না, নরমাল। রিভার্স বায়াসে ইউজ করতে হয় ভোল্টেজ রেগুলেট করার জন্য, এরকম। এটা এনটা পি এর দিকে যোগ করতে হয়। আচ্ছা, এখানে বলো 27 নম্বরটা। এটাই লাস্ট নয়, আরো একটা আছে ভালো কোশ্চেন ম্যাডামের। বলছি, একটি অডিও স্যার সিগন্যালকে এটা সরাসরি দূরবর্তী স্থানে পাঠানো যায় না, তার কারণ কি? কারণ বলেছিলাম না, এটার এই যে ল্যামডাটা বড় বেশি হয়। অ্যান্টেনা। ল্যামডাটা বেশি হয়, তাহলে অ্যান্টেনা অনেক বড় লাগে। তো কোনটা হবে? হ্যাঁ, বড় অ্যান্টেনা। হ্যাঁ, এটাই হবে। স্যার ডিটা ডি। হ্যাঁ, অ্যান্টেনার আকার অস্বাভাবিক বড়, এই জন্য আমরা করি না। এই জন্য কি করে, মডুলেশন করতে হলো আমাদের, সেখান থেকে সাইড ব্যান্ড আর এগুলো পেলাম। ঠিক আছে, মানে আমরা যে ক্লাসে পড়েছি যেগুলো, ওগুলো তো হেল্প তো হবেই কি, মানে এরকম তো না হাওয়াই আছে সব। আর কিন্তু নিজে পড়াশোনা করলে তারপরে তারপরে এটা দেখো, এই কোশ্চেনটা পড়ো তো, রেহানার এটা কোশ্চেন, ভালো কোশ্চেন। বলছে একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে সর্বনিম্ন কত বেগে উপর দিকে ছুড়লে, মানে এটা ধরো আর্থটা, কাঁচ লাগিয়ে দিলাম, একটা বস্তুকে তুমি ধরো কত বেগে যদি ছাড়ো, তাহলে এই বস্তুটা ম্যাক্সিমাম কত যাবে, 10 আর অবধি যাবে। মানে এখান থেকে 10 আর অবধি যাবে, মানে এটা ধরো ভূপৃষ্ঠের কেন্দ্রটা, তাহলে এইটা তো আর হলো, ধরে 10 আরটা কি, মানে এইটা আর হলো আর কি, এইটা আর হলো, তাহলে এই 10 আরটা এইটুকু কি। তো এটার জন্য আমি করে দিলাম এখানে কাট। ঠিক আছে, 10 আর অবধি যাবে বলছে। স্যার এটা তো এ নাম্বার হওয়া উচিত স্যার। হ্যাঁ, এই নাম্বারটা হবে, আমরা করে দেখছি কি রকম ভাবে হ্যাঁ হ্যাঁ। আসছে। এই নাম্বারটাই হবে, এটা কিন্তু মুখেই আমরা করি। পড়ে যাচ্ছে মুখে কিভাবে হচ্ছে বলো তো? স্যার। ওই মুক্তিবেগের ফর্মুলা দিতে হবে। কি দিয়ে? মুক্তি বেগের না, হবে না ওটা দিয়ে। হাফ এম ভি ই স্কোয়ার, মানে তুমি এটা বলছো ভি ইজ ইকুয়াল টু 2G ক্যাপিটাল এম বাই আর, এটা বলছো? এখানে হচ্ছে ভরটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, তো বলো তারপরে। এখানে ভরটা তো স্থির, হ্যাঁ, ভরটা স্থির, তারপরে। ভরকে এখানে কাজ করছে না। এবার এখানে আমার কেন্দ্র থেকে যদি দূরত্বটা ধরি, তাহলে ওখানে কিন্তু আমার 11 আর হচ্ছে। তাহলে 11 আর হলো, কিন্তু এখানে 2 আছে না, এখানে তো হ্যাঁ, এবার 20 আমি আছে। এবার 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 অপশন টেস্ট করুন, যে এখানে হচ্ছে 11 নিচে কোথায় আছে, এ নাম্বার আর ডি নাম্বার, এ নাম্বার আর সি নাম্বারে আছে। হ্যাঁ আবার ওইদিকে 2GM হয়, 2 2 গুণ হয়, তাই না? এবার সুতরাং
10 আর করতে গেলে কত হচ্ছে? 11 দুগুণে 20 হচ্ছে না এটা? মানে তোমার জিটা যেটা হয়, জিটা স্মল জিটা, হ্যাঁ, এটা তোমার হয় জি প্রাইম যেটা, কমে, জি প্রাইমটা কমে 1 মাইনাস এইচ বাই আর আকারে, নাকি 2h বাই আর আকারে ওটা তো গভীরতা হলে, গভীরতা যদি হয় তাহলে বিয়োগ হয় না ওটা? হ্যাঁ, উপরের দিকে গেলেও কমে না, উপরের দিকে করলে কমে না, ওইভাবে না আচ্ছা এখানে। আমি প্রথম থেকে হ্যাঁ বলে বলো দেন। বলো, ও কি বলছে, ও বোঝাতে দাও আমাকে, বলো তারপরে কি বলছিলে বলো। ওই তো আমি তো অপশন টেস্ট করে মানে মোটামুটি পেলাম যে দেখলাম 11 নিচে আসে, মানে এ নিচে আসছে যে 11 তার মানে আসছে তো এটা কারণ 10। এটা হবে আর এটা হবে না হলে, তাহলে একটা হ্যাঁ, টুক্কা মেরে দিলাম, তাই তো? ঠিক আছে 50% টুকা না তাহলে। স্যার, তবু তো হ্যাঁ বলো বলো। ঠিক আছে না, বোঝান এটা টুকা না স্যার, না না না, আরে বোঝান। বলো না, আমি শিখতে চাচ্ছি, বলো না। তোমার মাথায় তো কিছু ভালো জিনিস আসছে না, তো ওটাই বলো না, আমি বলছি। তুমি 11 আরটা ঠিকই আছে, মানে 11 আরটা বলেছো, এটা ঠিক আছে। তারপরে উপরে 20টা কিভাবে নিয়ে আসলে আমি বুঝতে পারছি না, বলো। 10 গুণ আছে না ওদিকে, 10 গুণ উচ্চতায় উঠানো হবে। হ্যাঁ, আমাকে মুক্তিবেগ যেটা ছিল সেটা আর উচ্চতায় উঠানো হয় স্যার, ঠিক আছে? এবার এটাতে 10 গুণ উচ্চতায় উঠানো হবে, তাহলে 10 দুগুণ তো 20 আসছে না? মুক্তি বেগে আর উচ্চতায় উঠানো হয়, আর তো এটা ব্যাসার্ধটাই ভূপৃষ্ঠে মানে স্যার, আছো মানে আরই আছে। ও স্যার, হুম, আচ্ছা ঠিক আছে, মানে ও অ্যান্সারে পৌঁছে গেছে, এটা ভালো ব্যাপার, যেভাবে হোক। আচ্ছা এখানে দেখো আমরা যেটা করব, এখানে, তো এখানে দেখো যখন আমরা বস্তুটাকে ছাড়বো, তো এখানে এনার্জি কনজারভেশন অফ এনার্জি দিয়ে বের করব, ঠিক আছে? কনজারভেশন অফ এনার্জিটা দেখো, ম্যাক্সিমাম বলছে 10 আর অবধি যেতে পারে, এর মানে কি 10 আরে যখন চলে যাবে বস্তুটা, তো সেখানে তার কোনো গতি শক্তি থাকবে না, শুধু যা থাকবে তার স্থিতি শক্তি থাকবে। তো এখানে তার স্থিতি শক্তি কত, গ্র্যাভিটেশনাল স্থিতি শক্তি যেটা হয়, সেটা মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর হয়। তো আর মানে কত, আর এখানে আর মানে কেন্দ্র থেকে যে আর, আর প্লাস 10 আর মানে 11 আর, বোঝা গেছে? এটা এখানে তাহলে এটা পুরোটা স্থিতি শক্তি। কিন্তু যখন ভূপৃষ্ঠে ছিল তখন এখানে স্থিতি শক্তিও আছে আর এর জন্য, আর গতি শক্তিও আছে, ধরো বি ভি ভেলোসিটি নিয়ে ছাড়লে, তাহলে এখানে হাফ এম ভি স্কোয়ার আছে আর স্থিতি শক্তিও আছে, যেটা ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর, কারণ ভূপৃষ্ঠে আছে মানে এই ব্যাসার্ধটা হচ্ছে আর খালি। এবার এখান থেকে ভি এর মানটা বের করে নাও, এটা চলে আসবে। তাহলে আমি এম গুলো কেটে দিচ্ছি সব, ঠিক আছে? তাহলে হাফ ভি স্কোয়ার, আর এদিকে জি ক্যাপিটাল এম বাই আর কমন নিয়ে নিচ্ছি, তাহলে 1 - 1/11, তাহলে 11 - 1 মানে 10/11। না আসেনি এখন। তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এই টুটা আছে, গুণ হয়ে যাবে, তাহলে 20 GM/আর, এটা করলে স্কোয়ার রুট হয়ে যাবে, এটা তুলে দাও। না না, ও অ্যান্সারে পৌঁছে গেল না, তো আমি জানতে চাইলাম যে কিভাবে করলো এত তাড়াতাড়ি। 20 GM/11 আর, 11 আর নিচে 11 আছে, বোঝা গেছে কি? ঠিক আছে স্যার। আচ্ছা। ওর এটা ডাউট ছিল তো, রেহানা বোঝা গেছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা। আমি ভাবছিলাম যে ওই লাস্টে যেটা আছে না, -GMM/11 আর, হুম। হ্যাঁ ওখানে গতিশক্তি শূন্য, এটা আমার মাথায় আসেনি। হ্যাঁ এখানে তো এখানে ম্যাক্সিমাম না, তো ম্যাক্সিমামে পৌঁছালে তো তখন আর থাকবে না, গতিশক্তি থাকবে না ওখানে। আর এটা করে নিয়েছো, এটা 10 নাম্বারটা? হ্যাঁ
স্যার ওটা করে নিয়েছি। ঠিক আছে, এগুলো তো হয়েছে মনে হয়। এটা কালারটা এরকম কেন? ওটা কি 10 নম্বর ওটা কি এর মানটা সমান থাকবে না? না সমান থাকবে না? কি হবে রেহানা বলো? স্যার ওটা যত টুকরো করবে তত কে হবে স্যার ওটা? বেড়ে যাবে, মানে দুটো এটা টুকরো করলে দুই কে হবে। একটা ফর্মুলা আছে না স্যার, সাধারণ মানে ফর্মুলা, কে এন টুকরো করলে এন কে হবে। হ্যাঁ ওটা তুমি মনে রাখতে পারো, নাহলে এইভাবে মনে রাখো, টুকরো দিয়ে মনে রাখতে পারো, কে প্রপোর্শনাল টু 1/L হয়। নাহলে আমরা এর আগের দিন এটাও বলেছিলাম যে দেখো স্প্রিং গুলো যে হয়, তো একটাই থেকে দুটো করেছো, এর মানে সিরিজে ছিল আগে কানেকশন, এইভাবে ভাবতে পারি। তাহলে কে 1/K যেটা, সেটা 1/K প্রাইম প্লাস 1/K প্রাইম হবে। তো এখান থেকেও তুমি পেতে পারো তাহলে 2/K প্রাইম, তাহলে K প্রাইম ইজ ইকুয়াল টু 2K হলো। এইভাবেও তুমি ভাবতে পারো, যেভাবে ইচ্ছা, এভাবে করলে হবে, এভাবে করলে হবে, বা তুমি টুকরোর ব্যাপারটা ওটা করলে হবে। ঠিক আছে, তো এগুলো ছিল আজকের জন্য, কালকে আবার দেখা হবে। আচ্ছা শোনো, কালকে যদি আমি কালকে আমায় একটু চাঁদনি চক যেতে হবে, যদি আমি না পড়াতে পারি তো আমি জানিয়ে দেবো, ঠিক আছে? আর কিন্তু আমি একটা রেকর্ডিং দিয়ে দেবো, একটা সেট করে দিয়ে দেবো, হ্যাঁ, তা দেখে নিবি যদি না করাতে, ঠিক আছে? স্যার রেকর্ডিং থেকে এটা কিন্তু ভালো হয়, হ্যাঁ বুঝতে সুবিধা হয় স্যার। যাক আর স্যার ঠিক আছে, আর রেকর্ডিং এর থেকে স্যার, হ্যাঁ সময় নেই আর, দেবেন স্যার। আর বলছি স্যার ওই ক্লাসটা একটু যেটা আছে ওটা একটু দেরি পারেন, দু একটা টপিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমার জন্য একটু কষ্ট করেন স্যার। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আরে